আমরা লাস্ট ক্লাসে কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম দেখছি, ট্রিগোনোমেট্রিক সমীকরণগুলোর কিভাবে সাধারণ সমাধান বের করা যায়। সো বলতে পারো আজকের ক্লাসটা হবে ওইটার একটা কন্টিনিউশন, এখানে নতুন কিছুই থাকবে না। মানে আগের দিন যা যা শিখছো, যা যা ফর্মুলা শিখছো, দয়া করে ওগুলো আজকে সামনে রাখবে, তাহলে আজকের দিনে সবগুলা প্রবলেমই পারবা। জাস্ট আমরা কি করবো, আমাদের আগে কিছু প্রবলেম প্র্যাকটিস করছি, আজকে আরো কিছু প্রবলেম প্র্যাকটিস করবো, বাট নতুন কোনো থিওরি নাই আজকে ক্লাসের জন্য, ঠিক আছে? তো আমরা শুরু করতেছি। প্রথমে আমি আগের দিন সাধারণ সমাধান দেখাইছি, আজকেও সাধারণ সমাধান, বাট আজকে কিছু সাধারণ সমাধানের মধ্যে কিছু স্পেসিফিক সমাধান বের করতে বলা হবে, এমন টাইপের কিছু প্রবলেম দিয়ে শুরু করি। আচ্ছা, তো প্রথমে একটা প্রবলেম দেখো, 4 ইন্টু সাইন স্কোয়ার থিটা প্লাস কস থিটা ইজ ইকুয়াল টু 5। তো এইখানে আমাদের সাধারণ সমাধান প্রথমে আমরা বের করব, এবং সাধারণ সমাধান থেকে আমাদের স্পেসিফিক সমাধান বের করতে হবে। সো শর্ত দেখে কি বুঝতে পারতেছো তোমরা একটু বলো তো, স্পেসিফিক সমাধান কোনগুলোকে বের করব আমরা? -2π থেকে 2π এর মধ্যে আর কি। এক্স্যাক্টলি। সো প্রথমে আমরা থিটার সবগুলা সমাধান বের করব, আগের গত ক্লাসে যেভাবে করছি এক্স্যাক্টলি ওইভাবে। তারপরে আমাদের টার্গেট থাকবে থিটার ওই ভ্যালুগুলোই শুধুমাত্র আমাদের উত্তরের মধ্যে আনা, যেই ভ্যালুগুলো -2π থেকে +2π এর মধ্যে অবস্থিত। অর্থাৎ এটা যদি আমাদের একটা হয়, মানে অ্যাক্সিস গুলো হয়, সো এই পরিমাণ ঘুরলে হচ্ছে +2π, এই পাশ থেকে ঘুরে এই পর্যন্ত আসলে হচ্ছে -2π। সো +2π থেকে -2π এর ভিতরে যত সলিউশন গুলো থাকবে, সেই সলিউশন গুলো আমরা বের করার চেষ্টা করব। ওকে, সো শুরু করা যাক। প্রথমে 4 দিয়ে গুণ দিয়ে দিই, 4 sin স্কয়ার থিটা যোগ 4 cos থিটা ইজ ইকুয়াল টু 5। এই ম্যাথটা অনেকবার বোর্ডে আসছে, বাট এটার কনসেপ্টটা কিন্তু তোমরা কম বেশি এটার সাথে পরিচিত। ওকে, সো একটু বলো তো দেখি এটা কিভাবে করা যায়, এটা কি করতে পারি আমরা? ভাইয়া sin স্কয়ার কে 1 - cos স্কয়ার লিখ। এক্স্যাক্টলি, কারণ আমার এখানে একঘাত রাশি হচ্ছে cos এর মাধ্যমে আছে, ঠিক আছে? সো এই cos থিটাকে তো আর sin থিটা নিতে পারবো না ডিরেক্ট। সো একটা কাজ করতে পারি, আমরা একটা দ্বিঘাত সমীকরণ বানানোর জন্য আমরা এই sin স্কয়ার থিটাটাকে আমরা cos থিটায় কনভার্ট করে ফেলি। তো তারপর আমরা মিডল টার্ম করব, আমাদের থিটার মানটা বের হয়ে যাবে। সো sin স্কয়ার থিটাকে লেখা যায় 1 - cos স্কয়ার থিটা, আর আগে থেকেই 4 cos থিটা ছিল, থাকুক। আর +5টাকে এই পাশে নিয়ে আসি, -5 ইজ ইকুয়াল টু 0। তো সব মিলে কি থাকতেছে, 4 - 4 cos স্কয়ার থিটা +4 cos থিটা -5 ইজ ইকুয়াল টু 0। সো 4 আর -5 হয়ে যাচ্ছে কত, -1। সো -4 cos স্কয়ার থিটা +4 cos থিটা -1 ইজ ইকুয়াল টু 0। ওকে, সো এই হচ্ছে আমাদের সমীকরণ এখন পর্যন্ত আসলো। সো মিডল টার্ম যদি করতে চাই, একটা কাজ করি, এটাকে -1 দিয়ে গুণ করি সবাইকে, ঠিক আছে? -1 যদি লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইডে গুণ করি, 0 কে -1 দিয়ে গুণ করলে 0ই থাকবে, আর লেফট হ্যান্ড সাইডে গুণ করলে আসবে, এটা হয়ে যাবে +4 cos স্কয়ার থিটা, এটা হবে -4 cos থিটা, আর এটা হয়ে যাবে +1 ইজ ইকুয়াল টু 0, ঠিক আছে? সো মিডল টার্ম ধরো, এটা তো ডিরেক্ট ফর্মুলাতেই যায়। 4 cos স্কয়ার থিটাকে লেখা যায় 2 cos থিটা হোল স্কয়ার মাইনাস a স্কয়ার মাইনাস 2a, অর্থাৎ 2 cos থিটা ইনটু b মানে হচ্ছে 1 + 1 ইজ ইকুয়াল টু 0। তো মিডল টার্মে করতে পারবো, এটা কোনো ব্যাপার না, ঠিক আছে? সো এরপরে এখান থেকে কি আসতেছে, a স্কয়ার মাইনাস 2ab + b স্কয়ার, এটাকে লেখা যাবে a মাইনাস b হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 0। সো সেখান থেকে লেখা যাবে 2 cos থিটা minus 1 is equal to 0. So 2 cos theta is equal to 1. Then cos theta is equal to half. এবার বলতো হাফের পরিবর্তে এখানে কত বসাইতে পারবো? cos theta is equal to π/3 cos π/3। সুতরাং এইবার বলো তো, কে বলবো, দাঁড়াও অঙ্কন বলো তো, থিটা ইজ ইকুয়াল টু কত বসানো যাবে? 2nπ ± π/3। এক্স্যাক্টলি, +- π/3। আচ্ছা, এখন এটা হচ্ছে আমাদের সাধারণ সমাধান, বাট আমাদের এখনো অ্যান্সারটা বের হয়নি। সো এটা হচ্ছে আমাদের জেনারেল সলিউশন, জেনারেল বা সাধারণ সমাধান বা সাধারণ সমাধান।
এখন আমাদের কাজ হচ্ছে, তোমরা যদি 9, 10 এর ফর্মুলাগুলো জানতো, 9, 10 তোমাদের কিছু ম্যাথ ছিল হায়ার ম্যাথের মধ্যে, যে -2π থেকে +2π অথবা 0 থেকে 2π এর মধ্যে সমাধান, সেগুলো তোমরা চাইলে সাধারণ সমাধান দিয়েও করতে পারতা। তখন তোমাদের এত কনসেপ্ট দেওয়া হয়নি, যাই হোক দরকারও ছিল না। তো এখন আমাদের টার্গেট হচ্ছে -2π থেকে থিটার ভ্যালু +2π এর ভিতরে বের করা। এখানে যে থিটার ভ্যালু আছে এটা তো সবগুলোর জন্য, ঠিক আছে, থিটার যে কোনো রেঞ্জের জন্য এখানে তুমি কোন পাবা, বাট আমি এখন চাচ্ছি শুধুমাত্র -2π থেকে +2π। তো সেটা করার জন্য আমাদের এন এর বিভিন্ন ভ্যালু বসাইতে হবে। ভ্যালু বসাইতে বসাইতে যতক্ষণ পর্যন্ত আমার রেঞ্জের ভিতরে থাকবে ওই কোণগুলোকে আমি উত্তরের মধ্যে আনবো, যতক্ষণ পর্যন্ত যখন রেঞ্জের বাইরে চলে যাবে আমাদের অ্যাঙ্গেলগুলো, তখন আমি কোণগুলোকে আর একসেপ্ট করবো না। তো এখানে এন এর মান কত কত হইতে পারে বলো তো? এন বলতে ছিল জেড, তো জেড মানে হচ্ছে পূর্ণ সংখ্যা, অর্থাৎ এন এর মান আমি -ইনফিনিটি মাইনাস এভাবে করতে করতে -1 -2 -1 0 1 2 3 এভাবে কিন্তু বসাইতে পারবো, ঠিক আছে। সো আমি সেটাই করব, এখানে এন এর যে কোনো মানই কিন্তু বসানো যাবে। সো একটা কাজ করি, প্রথমে আমরা একটা কাজ করি, n = 0 বসাই। 0 বসালে থিটা = কত আসে দেখি। সো n = যদি 0 বসাই, তো 2n π, এখানে n এর জায়গায় 0 বসালে থিটা = আসতেছে শুধু +-π/3। তো এখন বলো তো +π/3 এবং -π/3 এটা কি আমার -2π থেকে 2π এর মাঝখানে পড়ছে? অবশ্যই পড়ছে। সো -2π মানে কি, -360 ডিগ্রি, তাহলে থিটাকে বলছে -360 ডিগ্রি থেকে +360 ডিগ্রির মাঝখানে হইতে হবে। আর π/3 মানে হচ্ছে শুধু 60 ডিগ্রি, এটা হচ্ছে -60 ডিগ্রি। তার মানে আমার থিটাটা রেঞ্জের মধ্যে আছে এখন পর্যন্ত। ওকে ফাইন, তার মানে এটা আমার অ্যান্সারের মধ্যে আসবে। তাহলে n = 0 বসানোর কারণে যে ভ্যালুটা পাইছি সেটা আমার অ্যান্সারে আসবে। এবার n = 1 বসাও। তো n = 1 বসালে বলো তো থিটা = কত আসবে? তো n = যদি 1 বসাও, তোমার থিটা = আসবে 2π ± π/3, ঠিক আছে। তো 2π + π/3 করলে কত আসে? 2π + π/3 করলে কত আসে দেখো তো? 7π/3। 7π/3। আচ্ছা, 2π + π/3 করলে আসে হচ্ছে 7π/3। আর -π/3 করলে কত আসে? 5π/3। 5π/3। আচ্ছা বলো তো এই দুইটাই কি আমার উত্তরের মধ্যে আসবে? না না ভাইয়া। তো কেন আসবে না? হ্যাঁ আসবে না, কারণ 7π/3 এর মানটা একটু দেখো তো আসলে কত আসে। এটা কিন্তু 300, এটা কত আসে? 60 ডিগ্রি 360 এর সাথে 60, তার মানে হচ্ছে এটা 420 ডিগ্রি আসে। 420 ডিগ্রি 420 ডিগ্রি কিন্তু 2π থেকে বড়, তাহলে 7π/3 কে কিন্তু আমি নিব না অ্যান্সারের মধ্যে, তাহলে এইটা কিন্তু বাদ। বাট 5π/3 কে নেওয়া যাবে কিনা দেখো তো? 380 নেওয়া যাবে। 300, তাহলে এটাকে নেওয়া যাবে, ঠিক আছে। আমি জাস্ট একটা ম্যাথ একটু ডিটেইলস বলতেছি, তোমরা আশা করি যখন বুঝতে পারবা যে এটার মেকানিজমটা কেমন, নিজেরাই খুব সহজে করতে পারবা। তাহলে n = 1 বসে আমি দুইটা ভ্যালু পাইছিলাম, এর মধ্যে যে কোনো একটাকে আমি উত্তরের মধ্যে রাখতেছি, আরেকটাকে রাখা যাচ্ছে না, তাহলে আমাদের 7π/3 বাদ। এবার আচ্ছা এবার একটা কথা বলো, এবার যদি তুমি n = 2 বসাও, দেখো তাহলে n = 2 বসানোর কোনো দরকার আছে কিনা? দরকার নাই, কারণ n = 2 বসালে সেই কোণটা আরো বড় হবে। n = 1 এর জন্যই তুমি দেখতেছো একটা কোণ কিন্তু অলরেডি 360 ডিগ্রি চেয়ে বড় চলে আসছে। আর n = যদি তুমি 2 বসাও, n = যদি তুমি 2 বসাও, তাহলে অলওয়েজ এটা 360 ডিগ্রি চেয়ে বড় কোণই দিবে। 1 এর জন্যই কিন্তু তখন পর্যন্ত একটা বড় ছিল। আর n = 2 বসায় দেখো কত আসে। সো 4π ± π/3। তো 4π মানে কি? 4π মানে তো 720 ডিগ্রি। 720 ডিগ্রি থেকে 60 ডিগ্রি যদি যোগ করো, এটা হবে 820 ডিগ্রি এবং 700 ডিগ্রি। তাহলে এরা তো কখনোই অ্যান্সারে আসবে না, বোঝা যাচ্ছে। তাহলে n = আর বড় ভ্যালুগুলো বসানোর কোনো দরকার নাই। সো এবার দেখি n এর মান নেগেটিভ বসাইলে কোনো অ্যান্সার পাই কিনা। সো n = -1 বসাও। সো n = -1 বসালে এবার বলো তো থিটার মান কি আসতেছে? তাহলে আসবে হচ্ছে -1 মানে -2π ± π/3। একবার -2π এর সাথে π/3 যোগ করো, একবার -2π থেকে π/3 বিয়োগ করো। এবার দেখো তো থিটার কোন কোন ভ্যালুগুলো পাচ্ছ তোমরা, এবং তার মধ্যে কোনটাকে নেওয়া যায় কোনটাকে নেওয়া যায় না সেটাও বলো। -5π/3 -7π/3। -5π/3 আর হচ্ছে -7π/3। সো -5π/3 মানে হচ্ছে -300 ডিগ্রি, আর এটা হচ্ছে -420 ডিগ্রি। সো আবারও -7π/3 কে কিন্তু আমরা নিতে পারতেছি না, -5π/3 কে আমরা
আমাদের এই রেঞ্জের ভিতরে আমাদের এখানকার রেঞ্জ ঠিক করে দিছে। আগের বার বলছিল ঠিক আছে ভাই তুমি তোমার মতো স্বাধীন, তুমি যেই কোন ইচ্ছা সেই কোন নাও, এই জন্য আমরা সাধারণ সমাধান বলছি অ্যান্সার শেষ। কিন্তু এবার বলছি যে কি সাধারণ সমাধান বের করে সেখান থেকে শুধুমাত্র -2π থেকে +2π এর মাঝখানে ভ্যালুগুলো নাও। সো আমরা দেখলাম n এর মান -1 বসাইলেও -5π/3 আসে। এখন -2 বসানোর আর কোনো দরকার নেই, কারণ -2 বসালে তুমি নেগেটিভ দিকে আরো বড় বড় কোণ পাবা, যেই কোণগুলো তোমার রেঞ্জেরকে অতিক্রম করে যাবে। ঠিক আছে, তাহলে আমাদের যেই সমীকরণটা ছিল, এই সমীকরণটা অর্থাৎ এই শুরুর দিকে যে সমীকরণটা এইখানে আসি, তার মানে এই সমীকরণটাকে সিদ্ধ করবে, অর্থাৎ থিটার কোন একটা মান যদি তুমি বসাও, লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু 5 হয়ে যাবে, লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড সমান হবে কোন কোন কোণের জন্য, সেই কোণগুলো কিন্তু আমরা বের করছি, এবং সেই কোণগুলো 2π থেকে -2π থেকে +2π এর মাঝখানে। তাহলে কোন কোন কোণগুলো হবে সেটা, তাহলে আমাদের অ্যান্সারে আসবে, অ্যান্সারের মধ্যে থাকবে কারা, অ্যান্সারের মধ্যে হবে যে +-π/3, তুমি +π/3 বসাইলো তোমার ওই সমীকরণটা সিদ্ধ হবে বা স্যাটিসফাই করবে, -π/3 বসাইলেও স্যাটিসফাই করবে। তুমি যদি +5π/3 বসাও স্যাটিসফাই করবে, -5π/3 বসালে স্যাটিসফাই করবে। অর্থাৎ -2π থেকে +2π এর মাঝখানে আমরা 4টা এমন কোণ পাচ্ছি যেই কোণের জন্য আমাদের উপরে উল্লেখিত যেই সমীকরণটা ছিল সেই সমীকরণটা স্যাটিসফাই হচ্ছিল। তাহলে এটাই হচ্ছে কি আমাদের অ্যান্সার। ঠিক আছে, সো এই ম্যাথটা কারা কারা বুঝছো বলো তো? বুঝছি ভাইয়া। ভেরি গুড। সো এই ম্যাথটা বুঝতে পারলেন। আমাদের আজকে আর নতুন কিছু নেই এখানে, এটা ছিল যে আগের দিনের ম্যাথ থেকে একটু আর একটু এক্সট্রা কিছু কাজ করা লাগে, যেমনটা আমরা করলাম, এন এর ভ্যালু বসাইলাম। সো এখানে আর নতুন কিছু নেই এই চ্যাপ্টারের মধ্যে। আজকে ইনশাল্লাহ চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। সো শুরু করা যাক, এরপর আরো কিছু প্রবলেম করি। এখন আচ্ছা, একটা প্রবলেম দেখতেছি যে এটা বুটেক্সে আসছে, সেটা একটু দেখি। sec স্কয়ার x/2 is equal to 2 into √2 into 10x/2। ঠিক আছে, সো এটা বলা হয়েছে 0 থেকে 2π এর মাঝখানে বের করতে। সুতরাং আমাদের জন্য আরো সহজ হয়ে গেল না 0 থেকে 2π এর মাঝখানে বের করতে, তাহলে কোন আরো কম আসবে। ঠিক আছে, তো নেগেটিভ ভ্যালুগুলো সহজে বাদ দিতে পারবো। সো আচ্ছা বলো তো এই ম্যাথটাকে তুমি কিভাবে করতে পারবা? মাল্টিপল ওয়েতে করা যেতে পারে, এটা কিভাবে করবা তোমরা? sec স্কয়ারকে টেনে নিয়ে যেতে হবে। এক্স্যাক্টলি, এটা একটা ওয়ে, যে আমরা যদি sec স্কয়ার থিটার সাথে tan স্কয়ার থিটার যে সম্পর্ক আছে সেটা কনসিডার করি, তাহলে আমরা করতে পারবো সেটা, যে sec স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু কি লেখা যায় 1 + tan স্কয়ার থিটা, সেটা বসাইলে হয়তোবা মিডল টার্ম করে পরে ম্যাথটা করা যাবে। আচ্ছা, তাহলে এটা একটা ওয়ে, তোমরা এটা এভাবে ট্রাই করো, বাসার মধ্যে এভাবে ট্রাই করো, ওইভাবে হয়তোবা ম্যাথটা মিলবে। তো আমি এখানে আরেকটা ডিফারেন্ট ওয়েতে একটু দেখাই। সো এটা একটু মানে আগেরটা থেকে ক্যালকুলেশন একটু কম লাগবে আমার কাছে মনে হয়। ঠিক আছে, সো দেখো প্রথম কথা হচ্ছে sec আর tan এরা যখনই থাকবে তখন তোমার কাছে হাতে দুইটা অপশন আছে, আইদার তুমি sec স্কয়ারে টেনে নিয়ে যাও, অথবা sec tan তো তাদেরকে তুমি sin cos এর মাধ্যমে ভাঙাও। তো sec স্কয়ার থিটাকে কি, sec স্কয়ার x/2 কে কি লেখা যায় 1/cos স্কয়ার x/2, এটা লেখা যায়, রাইট? 2 into √2 রাখলাম, আবার 10x/2 কে কি লেখা যাবে sin x/2 ডিভাইডেড বাই cos x/2। ঠিক আছে, ঠিক না? তাহলে এই জিনিসগুলো আমরা বসাইলাম। সো এবার একটা কাজ করি, এই যে এই cos স্কয়ার x/2 কে রাইট হ্যান্ড সাইডে গুণ করে দেই। সো মাল্টিপ্লাই যদি করি তাহলে কি থাকবে, এখানে লেফট হ্যান্ড সাইডে 1 থাকবে, আর রাইট হ্যান্ড সাইডে যদি cos স্কয়ার x/2 কে রাইট হ্যান্ড সাইডে পাঠিয়ে দেই, অর্থাৎ বজ্র গুণন, সেটা হয়ে যাবে sin x/2 ডিভাইডেড বাই cos x/2, তো আগে থেকেই ছিল, তার সাথে আর গুণ কি হচ্ছে cos স্কয়ার x/2। এবার বলতে একটা cos x/2 আর একটা cos x/2 কে কেটে দিলাম, তাহলে এটা থাকলো cos x/2 থাকলো, তাই তো? তাহলে রাইট হ্যান্ড লেফট হ্যান্ড সাইডে থাকতেছে 1 আর রাইট হ্যান্ড সাইডে থাকতেছে 2√2 ইনটু sin x/2 ইনটু cos x/2। এটা একটা ডিফারেন্ট ওয়ে আগেরটার চেয়ে, বাট আমার কাছে এটা ভালো লাগে। এবার দেখো এই √2টাকে রাখি, 2√2 তো √2 ইনটু 2 লিখি, তুমি 8 কে লিখতে পারো 4 ইনটু 2 অথবা 2 ইনটু 4, কোনো সমস্যা নাই তো, ঠিক না? তাহলে এইবার দেখো তো 2 sin x/2 ইনটু cos x/2, এইটা কি কোনো ফর্মুলার সাথে পড়ে কিনা দেখো তো, এটা তোমাদের জানা কোন ফর্মুলাটা বলো তো? sin 2a। এক্স্যাক্টলি, আমরা জানি যে sin 2x যদি থাকে সেটাকে লেখা যায় 2 sin x ইনটু cos x। সো এইখানের x টা দ্বিগুণ হয়ে যায় এখানে, আর
উল্টা ভাবে বলতে পারো sin 2x যদি থাকে তার কোণটা অর্ধেক হয়ে যাবে, অর্ধেক হয়ে হবে sin x into cos x, 2 sin x into cos x। ঠিক আছে, তাহলে এবার বলো 2 sin x by 2 into cos x by 2 কে তুমি আসলে কি লিখতে পারবে? 1 into √2। আর আচ্ছা √2 টাকে আমরা লেফট হ্যান্ড সাইডে যদি পাঠাই, এটা গুণ অবস্থা আছে, এটা লেফট হ্যান্ড সাইডে আসলে ভাগ হয়ে যাবে 1 by √2। সো এটা 2 sin x by 2 into cos x by 2 কে আমরা তাহলে কি লিখতে পারি? মুন বলো তো দেখি। ভাইয়া sin 2x by 2। 2 into x by 2 অর্থাৎ 2 into x by 2 যদি হয় তাহলে 2 2 কাটলে শুধু sin x, রাইট? তাহলে জি। শুধু sin x থাকবে, তো শুধু sin x। এখন বলো সুতরাং sin x is equal to তুমি পাচ্ছ 1 by √2, তাহলে এটার পরিবর্তে তুমি sin কত ডিগ্রি বসাবা? পাই বাই 4। এক্স্যাক্টলি, sin 45 ডিগ্রি মান হচ্ছে 1 by √2, তাহলে sin পাই বাই 4, 180 কে 4 দিয়ে ভাগ করো 45 ডিগ্রি পাবা। তাহলে sin x is equal to যদি sin পাই বাই 4 হয় তখন x is equal to কি বসানো যাবে? ফর্মুলা কি বলে? x is equal to sin এর ক্ষেত্রে সূত্র কি? sin x is equal to sin পাই বাই 4, সুতরাং x is equal to কি হবে? n pi plus minus 1 to the power n alpha মাইনাস 1 টু দি পাওয়ার n ইনটু পাই বাই 4। তাহলে এই গেল আমাদের সাধারণ সমাধান বের হয়ে গেছে। তো সাধারণ সমাধান থেকে এখন টার্গেট কি তোমাদের? এটা বুটেক্স আসছিল, টার্গেট হচ্ছে 0 থেকে 2 পাই এর মাঝখানে সলিউশনগুলো বের করা। ঠিক আছে, তো 0 থেকে 2 পাই এর মাঝখানে সলিউশন বের করার জন্য কি করা যায়? প্রথমে একটা কাজ করো, n ইজ ইকুয়াল টু আমরা 0 বসাই। n ইজ ইকুয়াল টু 0 বসালে x ইজ ইকুয়াল টু কত আসতেছে? x এর ভ্যালু পাই বাই 4। এবার একটা কাজ করি, n ইজ ইকুয়াল টু আমরা বিভিন্ন n এর মান বসায় বসায় দেখবো আমাদের কি কি কোণ আসে, যেগুলো আমাদের রেঞ্জের বাইরে ওগুলোকে বাদ দিয়ে দিব, যদি রেঞ্জের ভিতরে ওগুলোকে নিব। তো এবার n ইজ ইকুয়াল টু 1 বসাও। এবার হচ্ছে n ইজ ইকুয়াল টু 1 বসালে তোমাদের কত আসতেছে এখানে? x ইজ ইকুয়াল টু কত আসে? 3 pi by 4। 3 পাই বাই 4, এটা আমাদের রেঞ্জের মধ্যে পড়ছে, তোমরা ক্যালকুলেটরে দেখতে পারো, এটা 135 ডিগ্রি, স্টিল আমাদের রেঞ্জের মধ্যে আছে। এবার n ইজ ইকুয়াল টু 2 বসাও। n ইজ ইকুয়াল টু 2 বসাইলে দেখো তো কত আসে x এর ভ্যালু? 9 pi by 4। 9 পাই বাই 4। আচ্ছা 9 পাই বাই 4 এটা কি আমাদের রেঞ্জের মধ্যে আছে? দেখো তো। না ভাইয়া। হ্যাঁ, এটা তোমরা যদি ডিগ্রিতে কনভার্ট করো তাহলে তুমি দেখবে এটা 360 ডিগ্রির চেয়ে বড় কোণ। 9 পাই বাই 4 মানে হচ্ছে এটা 360 ডিগ্রির চেয়ে বড় আসে। এটা ঠিক কত আসে একটু দেখি ডিগ্রিতে কনভার্ট করে। আমার কাছে মনে হয় অনেক রেডিয়ান একটু কম বুঝে, জন্য আমি ডিগ্রিতে আবার বলতেছি জিনিসগুলোকে। 9 ইন্টু 180 করো, এদিকে 4 দিয়ে ভাগ দাও, 405 ডিগ্রি। ওকে, 405 ডিগ্রি। তার মানে n ইজ ইকুয়াল টু 2 বসাইলে আমি পাচ্ছি x ইজ ইকুয়াল টু 9 পাই বাই 4। তার মানে এই ভ্যালুটাকে আমরা নিতে পারবো না। ঠিক আছে, এই ভ্যালুটাকে আমরা নিতে পারবো না। তাহলে এই ভ্যালুটাকে যদি নিতে পারতে তাহলে এর আগ পর্যন্ত যে দুইটা ভ্যালু আছে সেগুলোই হচ্ছে অ্যান্সার। তাহলে n এর মান আরো যদি বড় বসাও আরো বড় বড় কোণ পাবা, তো সেগুলো তো নিতেই পারবো না, কোনোভাবেই নেওয়া যাবে না। হ্যাঁ, এবার কথা হচ্ছে n এর মান আমি তাহলে আগের ম্যাথের জন্য কিন্তু আমি n এর মান নেগেটিভও বসাইছি। সো এবার আমাকে বলো তো n এর মান আমি এই ম্যাথের জন্য কেন নেগেটিভ গুলো বসাচ্ছি না এবং চেক কারণ করতেছি না? 0 থেকে বলছে। এক্স্যাক্টলি, আমি যদি নেগেটিভ বসাই তো 0 থেকে ছোট কোণ চলে আসবে, ঠিক না? নেগেটিভ দিকে কোণ আসবে, -30, -60, -120। সো ওগুলো তো আমার এমনিতেই অ্যান্সারে আসবে না। সো আমাদের সলিউশন হবে শুধুমাত্র দুইটা, অ্যান্সার আসবে এখানে শুধুমাত্র দুইটা, যে একটা হচ্ছে পাই বাই 4 আর একটা হচ্ছে 3 পাই বাই 4। আচ্ছা আমাকে 1 মিনিট সময় দাও, আমার বারবার নোটিফিকেশন আসতেছে, তোমাদের ডিস্টার্ব হচ্ছে, আমি একটু অফ করি সেটা। ওকে, সো আশা করি এই ম্যাথটাও বুঝতে পারছো। তো আমরা আরো কিছু প্র্যাকটিস করি। এখানে আরেকটা প্রবলেম দেখতেছি যে অনেকবার বোর্ডে আসছে, তোমাদেরকেও কিছু করতে দিতে হবে, সহজ জিনিস, এগুলো তোমরা বাসায় ট্রাই করলেও আশা করি পারবা। cot থিটা প্লাস টেন থিটা ইজ ইকুয়াল টু দেওয়া আছে এখানে 2 sec থিটা, এই জিনিসটা হচ্ছে দেওয়া আছে এবং বলা হয়েছে যে থিটার ভ্যালুটা বের করতে -2 পাই থেকে 2 পাই এর মাঝখানে আমাদের সলিউশনটা বের করতে বলা হয়েছে। সো সো এটা একটু চেষ্টা করতে হবে। এখন এখন কথা হচ্ছে যে এটা আসলে কি করা যায়, মানে কিভাবে সলভ করা যায়। প্রথমে তোমাদের ভিউটা একটু শুনি আমি, তোমাদের কাছে কি মনে হয়?
ভাইয়া ভাঙায় লসাগু করতে পারি। এক্স্যাক্টলি, যেটা আমি বলছিলাম প্রথমে, যে শুধু 10 আর sec থাকলে ধরো 10 স্কয়ার আছে, সেটাকে আমরা নাইলে sec স্কয়ারে নিয়ে যেতাম, অথবা sec স্কয়ার আছে সেটাকে 10 এ নিয়ে যেতাম। এটা একটা ওয়ে ছিল। আরেকটা ওয়ে বলছিলাম যে কি, যেটা যেভাবে একটু আগে প্রবলেমটা করলাম, ওই যে sec 10 আছে, এদের সবাইকে কিন্তু sin cos এর মাধ্যমে ভাঙানো যায়। যেহেতু তাদের সবাইকে sin cos এর মাধ্যমে ভাঙানো যায়, সবাইকে sin cos এর মাধ্যমে ভাঙায় দেই, সবাই তাহলে sin cos এর মাধ্যমে কিছু একটা রাশি আসবে, সেই রাশিটাকে আমরা সলভ করব। সেম এখানেও দেখো, আর কিন্তু কোনো ওয়ে নাই, সবাই একঘাতি রাশি। একঘাতি রাশির কিন্তু আমাদের ফর্মুলা জানা আছে শুধুমাত্র sin cos এর মাধ্যমে। তাহলে একটা কাজ করি, cot থিটাকে sin cos এর মাধ্যমে ভাঙাই, তাহলে আমাদের কি আসবে, cos থিটা ডিভাইডেড বাই sin থিটা। cot এর ফর্মুলা বসাইলাম। আর tan থিটাকে যদি ভাঙাই তাহলে আসবে sin থিটা ডিভাইডেড বাই cos থিটা। এটা আরেকটা ফর্মুলা আসলো। আর টু sec থিটাকে আমরা লিখতে পারি 2 ডিভাইডেড বাই cos থিটা, কারণ sec থিটা ইজ ইকুয়াল টু 1 বাই cos থিটা। সো সবাইকে এভাবে ভাঙাই নিলাম। এবার আমাদের কাজ হচ্ছে গিয়ে, এখান থেকে আমরা যদি লসাগু করি, কি পাচ্ছি আমরা, sin থিটা ইনটু cos থিটা। আর উপরে কি পাচ্ছি বলতো, cos স্কয়ার থিটা যোগ sin স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 2 বাই cos থিটা। সো আমরা উপরে পাচ্ছি, সো আমরা সব মিলে পাচ্ছি হচ্ছে 1 ডিভাইডেড বাই sin থিটা ইনটু cos থিটা ইজ ইকুয়াল টু 2 বাই cos থিটা। ঠিক আছে? সো এখন সো আমরা এই পাশ থেকে যদি ভ্যালুগুলোকে নিয়ে আসি, সবগুলোকে এক পাশে নিয়ে আসি, 1 বাই sin থিটা ইনটু cos থিটা মাইনাস 2 বাই cos থিটা ইজ ইকুয়াল টু 0। সো দেখো তো, দুইজন থেকে 1 বাই cos থিটা করে কমন যায়। সো 1 বাই cos থিটা যদি কমন নেই, তাহলে এই পাশে কি পড়ে থাকতেছে, 1 বাই sin থিটা থাকতেছে, আর এখানে হচ্ছে মাইনাস 2 থাকতেছে, রাইট? সো এইখানে 1 বাই sin থিটা ছিল, আর এখানে মাইনাস 1 বাই cos থিটা ছিল, আর এখানে মাইনাস 2 পড়ে থাকে। তো সেটা করলাম। তাহলে 1 বাই cos থিটা ইজ ইকুয়াল টু 0 হবে, অথবা 1 বাই sin থিটা মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0 হবে। এখন একটু চিন্তা করে বলো তো, 1 বাই cos থিটা কি কখনো 0 হইতে পারে? 1 বাই cos থিটা কি 0 হইতে পারে কিনা কখনো? 1 বাই cos থিটা ইজ ইকুয়াল টু 0 হওয়ার মিনিংটা কি? 1 বাই cos থিটা ইজ ইকুয়াল টু 0 হওয়ার মিনিং হচ্ছে 1 এর নিচে কারে রাখলে 0 পাবা তুমি, 1 এর নিচে ইনফিনিটি আসতে হবে। এখন cos থিটার এমন কোনো ভ্যালু আছে যেটা তুমি যত বড় কোণই বসাও কখনো কি -1 থেকে 1 এর বাইরে কোনো ভ্যালু আসবে? আসবে না। তো cos থিটা যদি কখনো -1 থেকে 1 এর বাইরে ভ্যালু দিতেই না পারে, তাহলে 1 কে যদি তুমি -1 থেকে 1 এর মাঝখানে কোনো ভ্যালু দিয়ে ভাগ দাও, তাহলে কি কখনো তুমি 0 পাবা? তুমি কিন্তু কখনোই 0 পাবা না। 0 বসাই দিলে এখানে অনেক বড়, আর 0 তো কোনো সংখ্যাকে খুব ভাগ দিয়ে কখনো 0 আনা যায় না এইভাবে থিওরিটিক্যালি। ঠিক আছে? ইনফিনিটি দিয়ে মানে ধারণা যে ইনফিনিটি দিয়ে যদি কোনো সংখ্যাকে ভাগ দাও তখন 0 আসে, তো ইনফিনিটি তো কখনোই আসবে না। তার মানে এই জিনিসটা সত্য না। বুঝছো লজিকটা? বুঝতে পারছো? তার মানে এই জিনিসটা কখনোই 0 হবে না। 1 বাই cos থিটা কখনোই 0 হবে না। ওকে, সো এই অংশটুকু আমরা বাদ দিচ্ছি। আচ্ছা, এই লজিকটুকু বুঝতে পারছো কেন 0 হবে না? জি জি ভাই। ভাই। গুড, ভেরি গুড। সো এবার আমরা এই পাশটাকে ক্যালকুলেট করি। 1 বাই sin থিটা ইজ ইকুয়াল টু 2। আমরা যদি উভয় পাশকে বিপরীতকরণ করি তাহলে আসতেছে হচ্ছে, আচ্ছা, তাহলে আসতে হচ্ছে sin থিটা ইজ ইকুয়াল টু 1 বাই 2। সো sin থিটা ইজ ইকুয়াল টু হাফ, তাহলে sin থিটাকে লেখা যায় sin পাই বাই 6। sin থিটাকে লেখা যায় sin পাই বাই 6। সো sin থিটা ইজ ইকুয়াল টু sin পাই বাই 6 হয়, তাহলে থিটা ইজ ইকুয়াল টু কত আসবে? থিটা ইজ ইকুয়াল টু আসবে হচ্ছে n পাই প্লাস -1 টু দি পাওয়ার n ইন্টু পাই বাই 6। তো এই গেল আমাদের ফর্মুলা। এখন আমাদের -2 পাই থেকে +2 পাই এর মাঝখানে ভ্যালুগুলো বসাইতে হবে। তো আমাদের তার এবার হচ্ছে এই থিটার ভ্যালুগুলো আমার কোন রেঞ্জের মধ্যে লাগবে, -2 পাই থেকে +2 পাই এর মাঝখানে। সো এই অংশটুকু তোমরা করবা এবং আমাকে বলবা যে থিটার কোন কোন ভ্যালুগুলোকে গ্রহণ করা যাবে। ঠিক আছে? আমি সেইগুলাই এখানে লিখবো। থিটার কোন কোন ভ্যালুগুলোকে একসেপ্ট করা যাবে সেটা তোমরা আমাকে জানাবে। তোমরা এখানে বের করো থিটার কোন কোন ভ্যালুগুলো আসে এবং সেগুলা কোনগুলাকে একসেপ্ট করা যাবে, এটা একটু বল।
কেউ পারছো? করতেছি ভাইয়া। ভাইয়া একটু কষ্ট করে উপরে উঠানো যাবে? আমি একটু বাইরে ছিলাম তো, পরের কোশ্চেনটা তুলতে পারিনি। দেখো এই কোশ্চেনটার কথা বলতেছো? হ্যাঁ ভাইয়া। দেখো ওকে ভাইয়া, ঠিক আছে, পারবো। ভাইয়া এটা হইতেছে পাই পাই বাই 6, আর তারপরে হইতেছে ভাইয়া 5 পাই বাই 6 আর মাইনাস 5 পাই বাই 6। এই তিনটাই আসে তাই না? আচ্ছা বাকিটা কি জি বলো ভাইয়া। দেখি। মাইনাস পাই বাই 6 আসে নাই। আচ্ছা পাই বাই 6, 5 পাই বাই 6, আর ও বলছে মাইনাস 5 পাই বাই 6। আচ্ছা দেখি, দেখা যাক। ভাইয়া -7 পাই বাই 6 -11 পাই বাই 6 ওইগুলো সহ। আচ্ছা মাইনাস 5 পাই বাই 6 কি আসে আসলে? ভাইয়া 7 পাই বাই 6 বলছি। ভাই হ্যাঁ মাইনাস মানে 5 মাইনাস, হ্যাঁ মাইনাস 5 পাই বাই 6 কিন্তু আসার কথা না। ওই যে ও যেটা বলছে 7 পাই বাই 6 সেটা আসে। -7 পাই বাই 6 -11 পাই বাই 6, এক্স্যাক্টলি ওইটাই হচ্ছে অ্যান্সার। -7 পাই বাই 6 -11 পাই বাই 6। সো ভ্যালু আসে হচ্ছে কি পাই বাই 6, 5 পাই বাই 6, -7 পাই বাই 6, -11 পাই বাই 6। এই কয়টা হচ্ছে কি আমাদের অ্যান্সার হিসেবে আসে। ঠিক আছে, আশা করি তোমরা বের করতে পারবে এগুলো। জাস্ট ভ্যালু বের করবা, তারপরে মিলিয়ে দেখবা যে তো এন এর যেই মানটা বসানোর জন্য যা যা পাচ্ছ সেটা কি তোমার আদৌ রেঞ্জের মধ্যে আছে কিনা। রেঞ্জের মধ্যে থাকলে তো হইলই, ওইটাকে নিয়ে নিবা, না থাকলে পরের গুলা চেক করতে থাকবা। আচ্ছা সো এবার একটা প্রবলেম করি। এটা বুয়েট, কুয়েট, রুয়েট তিনটা জায়গায় আসছে এবং একসাথে অনেকগুলো বোর্ডেও আসছে। ঠিক আছে, সো ম্যাথটা ইম্পর্টেন্ট আছে তো, বাট সহজ। 10 থিটা ইন্টু 10 থিটা ইজ ইকুয়াল টু 1। তো এটা হচ্ছে আমাদের প্রবলেম, যেটার ক্ষেত্রে আমাদের থিটা বের করতে হবে। তো সাধারণ সমাধান, থিটার কোনো স্পেসিফিক ভ্যালু বের করতে হবে না, এটা আরো সহজ। জাস্ট সাধারণ সমাধান পর্যন্ত বের করলেই চলবে। সো এটা কিভাবে করা যায়, কারো কোনো আইডিয়া? ভাই রূপান্তর করবো প্রথমে নাকি? কিভাবে রূপান্তর? ভাই সাইন 2 থেটা বাই কস 2 থেটা, আবার ওখানে কস সাইন থেটা বাই কস থিটা। আচ্ছা ওইভাবে হয়তো বা করা যাইতে পারে। করা যাইতে পারে, হ্যাঁ ওইটা একটা ওয়ে, ওইটাও সুন্দর একটা ওয়ে। ওইভাবে প্রবাবলি ম্যাথটা মিলবে, আমি যা বুঝছি তো ওইভাবে ম্যাথটা মিলবে। সো আদিব যেহেতু সুন্দর একটা ওয়ের কথা বলছে, আমি ওইভাবে ম্যাথটা করব। বাট প্রথমে আমি নিজে যে নিয়মে শিখছি আমি ওইটাকে দেখাই। ঠিক আছে, 10 থিটাকে চাইলে আমরা কিন্তু ফর্মুলা ফালাইতে পারি। 10 থিটার একটা ফর্মুলা আছে, কারো কি মনে আছে সেটা? 10 থিটা, ভাই এমন 2 tan থিটা বাই 1 মাইনাস tan স্কয়ার থিটা, এটা না? এক্স্যাক্টলি, হ্যাঁ এক্স্যাক্টলি ওইটাই। 2 tan থিটা ডিভাইডেড বাই 1 মাইনাস tan স্কয়ার থিটা। সো আমরা প্রথমে সবাইকে 10 থিটা নিয়ে গেলাম, 2 tan থিটাকে আমরা 10 থিটার মাধ্যমে নিয়ে আসলাম, এখানে 10 থিটা। সো ইজ ইকুয়াল টু 1। এইবার আমরা জিনিসটাকে সিম্পলিফাই করি, এই 10 থিটা তো উপরে গুণ হয়ে যাবে, তাহলে হচ্ছে 2 tan স্কয়ার থিটা ডিভাইডেড বাই 1 মাইনাস tan স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। তারপরে 2 tan স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু থাকবে, নিচের অংশটুকু রাইট হ্যান্ড সাইডে চলে যাবে। সো থাকতেছে হচ্ছে 1 মাইনাস tan স্কয়ার থিটা। সো এটাকে যদি আমি এই মাইনাস tan স্কয়ার থিটাকে যদি আমি লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসি, এটা হয়ে যাবে 3 tan স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। তাহলে tan স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু কি? tan স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে 1/3, আর tan থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে প্লাস মাইনাস 1/√3। সো tan থিটা যদি প্লাস মাইনাস 1/√3 হয়, তাহলে এটাকে কি লেখা যাবে? tan থিটা ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস, আর √3 এর পরিবর্তে কি বসানো যায়? tan
পাই বাই 6, 10 পাই বাই 6 বসানো যায়। সুতরাং থিটা ইজ ইকুয়াল টু আমরা কি বসাইতে পারবো? থিটা ইজ ইকুয়াল টু আমরা বসাইতে পারবো n পাই প্লাস মাইনাস পাই বাই 6। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এটাই বুয়েটে, রুয়েটে, কুয়েটে 3 জায়গায় আসছে, এবার অনেকগুলো বোর্ডে আসছে, বাট ম্যাথটা কিন্তু সহজ। সরি, হ্যাঁ। সো এটা হচ্ছে আমি এই নিয়মে করলাম যে 2 10 থিটাকে আমি ভাঙায় ফেললাম। হ্যাঁ, 2 10 2 থিটাকে আমি 2 10 থিটা ডিভাইড 1 - 10 স্কয়ার থিটা ভাঙাইলাম। এরপর খুব সহজভাবে করছি, করার পর কখনো মিডল টাইম লাগে বা সবগুলো কিন্তু মোটামুটি একই প্রসেস। হ্যাঁ, আর আদিব যেটা বলছে চাইলে আমরা ওইভাবে করতে পারতাম। আমি তোমাদের সবসময় বলছি দুইটা ওয়ে, একটা হচ্ছে তুমি সাইন কজে ভাঙাও, অথবা তুমি যদি নরমালি করতে পারো, ঠিক আছে। সো আদিব যেভাবে বলছে ওইভাবে ম্যাথটা হবে। সেম টাইপেরই আমি আরেকটা ম্যাথ আমি আদিবের নিয়মটাতে করে দিচ্ছি এখন, ঠিক আছে। আরেকটা ডিফারেন্ট আরেকটা ম্যাথ আমি একটু দ্রুত করতেছি। দেখো, এটা হচ্ছে 10 3 থিটা ইন্টু 10 থিটা ইজ ইকুয়াল টু 1। সো চাইলে আমার 10 3 থিটার ফর্মুলাটা বসাইতে পারবো, সেটা বসাইলেও ম্যাথটা হবে। ইন কেস ধরো তোমার কাছে 10 3 থিটার ফর্মুলাটা মনে নাই, এখন তোমার তো 10 3 থিটার ফর্মুলা মনে নাই, বাট তোমার তো ম্যাথটা সলভ করতে হবে। একটা কাজ করো, তুমি 10 3 থিটাকে কি লিখতে পারবা? সাইন 3 থিটা ডিভাইডেড বাই কস 3 থিটা, এভাবে ভাঙায় ফেলো। আর 10 থিটাকে ভাঙায় ফেলো সাইন থিটা ডিভাইডেড বাই কস থিটা ইজ ইকুয়াল টু 1। এবার নিচের অংশটা রাইট হ্যান্ড সাইডে গুণ হয়ে যাবে। গুণ হয়ে গেলে আমাদের কি থাকতেছে? সাইন 3 থিটা ইন্টু সাইন থিটা ইজ ইকুয়াল টু কস 3 থিটা ইন্টু কস থিটা, ঠিক আছে। এবার আমি যদি এই লেফট হ্যান্ড সাইডের অংশটুকুকে যদি রাইট হ্যান্ড সাইডে পাঠাই, তাহলে কি থাকে? তাহলে থাকে cos 3 থিটা ইন্টু cos থিটা, তো আগে থেকেই ছিল, সেখান থেকে বিয়োগ হবে মাইনাস সাইন 3 থিটা ইন্টু সাইন থিটা ইজ ইকুয়াল টু 0। মানে এক্স্যাক্টলি আমি আগের ম্যাথটার মতো সিমিলার একটা ম্যাথ দিচ্ছি, যেটা আমি আদিব যেভাবে বলছি সেভাবে করে দিচ্ছি। তোমাদের যাতে মাথায় থাকে যে একাধিক ওয়ে আছে, ঠিক আছে। সো এবার বলো তো এখানে আসলে কোন ফর্মুলাটা পড়বে? এখানে একটা ত্রিকোণমিতির ফর্মুলা অ্যাপ্লাই হয়, সেটা আমি বলতেছি cos a plus b, a plus b, a plus b। বাপ্পি অনেকটা ক্লোজ গেছো। এটা হচ্ছে যদি আমাদের a হয়, এই থিটাটা যদি আমাদের b হয়, আবার এইটা যদি তাহলে এটাও আবার a, এটাও হচ্ছে b, তাহলে cos a cos b minus sin a sin b। cos a cos b minus sin a sin b এর ফর্মুলা হচ্ছে cos a plus b, অর্থাৎ a হচ্ছে 3 থিটা প্লাস b হচ্ছে শুধু থিটা ইজ ইকুয়াল টু 0। তাহলে এটা আসতেছে cos 4 থিটা ইজ ইকুয়াল টু 0। আর এরকম যদি থাকে যে cos সামথিং ইজ ইকুয়াল টু 0, সেটাকে আসলে কি লেখা যায়? সেটাকে লেখা যায়, আচ্ছা তাহলে ফর্মুলাটা কি ছিল মিম বলো তো দেখি। ধরো cos 4 থিটা ইজ ইকুয়াল টু 0, তাহলে তার ফর্মুলাটা কি? মনে নেই। তাহলে দেখো ফর্মুলা ছিল এরকম যে cos থিটা ইজ ইকুয়াল টু যদি 0 হয়, সুতরাং থিটা ইজ ইকুয়াল টু হয় 2n প্লাস 1 ইন্টু পাই বাই 2। যেমনটা আমি দেখাইছিলাম যে cos থিটা 0 হইতে হইলে ওই যে ভূমি বাই অতিভুজ, ভূমিকে 0 হইতে হবে। আর ভূমিকে 0 হওয়ার জন্য ওই যে কোণ তৈরি করার জন্য যে রেখাটা ঘূর্ণনশীল রেখা, তারে বেসিক্যালি এই y অ্যাক্সিস বরাবর থাকা লাগবে, আইদার y অ্যাক্সিসের পজিটিভ দিকে অথবা নেগেটিভ দিকে। আর y অ্যাক্সিসের পজিটিভ দিকে আসতে হলে তোমার আইদার 90 ডিগ্রি ঘুরে আসবা এইভাবে, অথবা 90 ডিগ্রি এই পাশে ঘুরে যাবা, অথবা 90 ডিগ্রির সাথে আরো 180 ডিগ্রি ঘুরো, 270 ডিগ্রি ঘুরে এই পাশে আসো, অথবা এই পিছন থেকে আরো 270 ডিগ্রি ঘুরে আসো, ঠিক আছে। এইভাবে করলে তুমি যে ত্রিভুজটা পাবা সেই ত্রিভুজের ভূমি হচ্ছে 0 হয়ে যাবে, ঠিক আছে। তখন তোমার হচ্ছে এটা হয়, এবং ওইটার জন্য আমাদের বিজোড় সংখ্যক পাই বাই 2 লাগে, যে জন্য আমরা বলছিলাম ফর্মুলাটা হয় 2n প্লাস 1 ইন্টু পাই বাই 2, ঠিক আছে। সো তার মানে cos 4 থিটা ইজ ইকুয়াল টু যদি 0 হয়, তাহলে 4 থিটা ইজ ইকুয়াল টু হবে 2n প্লাস 1 ইন্টু পাই বাই 2। তাহলে 4 থিটা যদি এটা হয়, তাহলে থিটা ইজ ইকুয়াল টু হবে 2n প্লাস 1 ইন্টু পাই বাই 2 কে আরো 4 দিয়ে ভাগ দাও, তাহলে পাই বাই 8। তাহলে এটাই হয়ে গেছে আমাদের অ্যান্সার। যেখানে তোমরা একটা কাজ করবা, যেখানে তোমরা n এর পরিচয়টা সাইডে ছোট করে লিখে দিবা যে n বিলংস টু z। n হচ্ছে পূর্ণ সংখ্যার একটা অংশ, ঠিক আছে। n বিলংস টু z মানে n এর মান তুমি নেওয়ার ক্ষেত্রে তুমি কিন্তু যে কোনো ভ্যালু n এর মান হিসেবে নিতে পারবে না। n এর মান তোমাকে পূর্ণ সংখ্যাগুলোকে নিতে হবে। তোমরা বাস্তব সংখ্যা পড়ছো, তোমরা কিন্তু সংখ্যা সম্পর্কে ভালোই আইডিয়া রাখো। আচ্ছা, সো এই প্রবলেমটাও সলভ করা গেল। এখন আমরা আরেকটা প্রবলেমে যাই।
একটু দ্রুত সলভ করবো এখন থেকে প্রবলেমগুলো, যেহেতু দেখতেছো খুব সিমিলার টাইপের। আমি চাচ্ছি আজকের দিনের মধ্যেই সবগুলো প্রবলেম আমরা শেষ করে ফেলি। তো এটা করলে তোমাদেরই ভালো, কারণ সিমিলার টাইপের জিনিস প্রতিদিন ক্লাস একটার মধ্যে দেখা তো কোনো লাভ নেই। আজকের দিনে যদি শেষ করতে পারি, আগামীকালকে আমরা 7.1 আর 7.2 রিলেটেড যত ধরনের অ্যাডমিশন কোশ্চেন বা এমসিকিউ কোশ্চেন সম্ভব সব ধরনের এমসিকিউ কোশ্চেন নিয়ে আলোচনা করবো, যাতে একটা কমপ্লিট আন্ডারস্ট্যান্ডিং তৈরি হয়। এরপরে একটা এক্সাম নেওয়ার চেষ্টা করবো। ওকে, সো এবার আমাদের প্রবলেমটা দেখো, √3 ইন্টু 10x প্লাস 10 2x plus 10x into 10 2x to 10 2x is equal to 1. সো এই গেল আমাদের প্রবলেম। এখন একটা কাজ করি। সো এটা কিভাবে করতেছি টেকনিকটা দেখো। এই সিমিলার টাইপের প্রবলেম মাঝে মাঝে পরীক্ষায় আসে। এই অংশটুকুকে রাইট হ্যান্ড সাইডে পাঠিয়ে দিব। পাঠিয়ে দিলে কি থাকতেছে, √3 ইন্টু 10x প্লাস 10 2x is equal to থাকতেছে 1 minus 10x into 10 2x। ওকে, এইবার বলো রাইট হ্যান্ড সাইডে পুরো অংশটাকে চাইলে আমরা নিচে ভাগ দিয়ে দিতে পারি না, এখানে সেটাই করব, যে √3 ইন্টু 10x প্লাস 10 2x ডিভাইডেড বাই রাইট হ্যান্ড সাইডে পুরোটা দিয়ে ভাগ দিয়ে দিলাম। এটা হবে 1 minus 10x ইন্টু 10 2x is equal to 1। আচ্ছা, এবার এই 1 এর নিচে চাইলে আমরা এইখান থেকে যে √3টা আছে, এই √3টাকে যদি ক্রস মাল্টিপ্লিকেশন করি তাহলে রাইট হ্যান্ড সাইডে পাঠিয়ে দিতে পারি, ঠিক না? তাহলে √3টাকে রাইট হ্যান্ড সাইডে পাঠিয়ে দিলাম। এইবার বলো তো লেফট হ্যান্ড সাইডে তোমরা কোনো ফর্মুলার সাথে তোমাদের এই জিনিসটা ম্যাচ করে কিনা? 10a plus 10b divided by 1 minus 10a 10b, এটা কার ফর্মুলা? 10a plus 10b divided by 1 minus 10a 10b। এক্স্যাক্টলি 10a plus b, অর্থাৎ 10x plus 2x। a হচ্ছে এখানে x, b হচ্ছে 2x, তাহলে 10x plus 2x is equal to 1 by √3। আমরা এখানে পেয়ে যাচ্ছি 10 3x is equal to 1 by √3 কে 10 কত ডিগ্রি লেখা যায়? 10 pi by 6 লেখা যায়। 10 3x is equal to 10 pi by 6। সুতরাং 3x is equal to হচ্ছে n pi plus pi by 6। এখন আমাদের টার্গেট হচ্ছে x এর ভ্যালু বের করা, তাহলে x is equal to কত? 3 দিয়ে ভাগ দাও সবাইকে, n pi by 3 plus pi by 18। 6 কে 18 3 দিয়ে গুণ করলে কত? pi by 18 আসবে। তাহলে এটাই গেল আমাদের প্রবলেম, ঠিক আছে? তাহলে আমাদের প্রবলেম গেল, এটা হচ্ছে আমাদের প্রবলেমের অ্যান্সার, ঠিক আছে? তো আশা করি এই প্রবলেমটা বুঝতে পারছো। এবার আমরা পরের একটা প্রবলেমে যাই। এগুলো যেগুলো করাচ্ছি সবগুলো খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ অবশ্যই। এই যে মাত্র যে প্রবলেমটা করলাম, এরকম সিমিলার টাইপের একটা প্রবলেম হচ্ছে বুয়েটে আসছিল, এখন আমরাও সেই প্রবলেমটা করব। দেখো শেষ হইলে বইলো। জি ভাই শেষ। আচ্ছা, এবার কোনটা করা যায় দেখি। ওকে, এবার একটা প্রবলেম করি। দেখো কট দিয়ে একটা প্রবলেম করি। এই কট রিলেটেড কোনো প্রবলেমই করিনি, এটা বুয়েটে আসছিল তাই করতেছি। কট থিটা প্লাস কট 2 থিটা প্লাস কট 3 থিটা ইজ ইকুয়াল টু কট থিটা কট 2 থিটা ইন্টু কট 3 থিটা। সো এই হচ্ছে আমাদের রাশি। হ্যাঁ, এটা সাধারণ সমাধান বের করতে হবে। সো প্রথম কি করতে পারি? আচ্ছা, একটা কাজ করা যায়। কি করা যায় তো? cot a cot b minus 1 divided by 1 cot a plus cot b। আচ্ছা হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা, একটা জিনিস খেয়াল করো, এখানে আমাদের রাশিটার দিকে তাকাও। এখানে লেফট হ্যান্ড সাইডে 3টা জিনিস আছে যোগফল আকারে, ওই 3টা জিনিসই গুণফল আকারে রাইট হ্যান্ড সাইড আছে। সো এখানে তোমরা যেটা করবা, এদের মধ্যে থেকে যারে খুশি তারে তুমি cos দিবেন ভাইয়া, cos 2 থিটা দিবেন। cos, ও আচ্ছা সরি, এটা কট হবে, কট, সবগুলোই কট, সরি থ্যাঙ্কস। আচ্ছা, সো cot থিটা cot 2 থিটা যোগ cot 3 থিটা ইজ ইকুয়াল টু cot থিটা ইনটু cot 2 থিটা ইনটু cot 3 থিটা।
সো এখানে দেখো লেফট হ্যান্ড সাইডে এমন তিনটা রাশি আছে যোগফল আকারে যাদের গুণফল হচ্ছে রাইট হ্যান্ড সাইডে পাওয়া যাচ্ছে। তো তোমাদের কাজ হবে এই লেফট হ্যান্ড সাইডে এই তিনটা রাশির মধ্যে যারে তোমাদের ভালো লাগে তারে তুমি রাইট হ্যান্ড সাইডে নিয়ে যাও। নিয়ে গেলে তুমি দেখো তো ওই জিনিসটা কমন পাবা না, তাকে তুমি কমন নিতে পারবা। সো দেখো আমি কিভাবে করতেছি। তো ধরো আমার ইচ্ছে হলো আমি cot 3 থিটাকে এখান থেকে রাইট হ্যান্ড সাইডে নিয়ে যাব। একটা ফর্মুলা ফালানোর চেষ্টা করতেছি। দেখো cot থিটা, তাহলে cot থিটা আর cot 2 থিটা এখানে থাকলো, আর রাইট হ্যান্ড সাইডে কি থাকবে cot থিটা ইনটু cot 2 থিটা ইনটু cot 3 থিটা মাইনাস cot 3 থিটা। আমি এখান থেকে প্লাস cot 3 থিটাকে রাইট হ্যান্ড সাইডে নিয়ে গেলাম, তাহলে মাইনাস cot 3 থিটা হয়ে গেল। ওকে, এবার লেফট হ্যান্ড সাইডের অংশ তো থাকলো যেমন আছে তেমন। তো এটা থাকলো এটার মতো। আর রাইট হ্যান্ড সাইডে দেখো তো আমরা চাইলে cot 3 থিটাকে কমন নিতে পারি। তো cot 3 থিটাকে যদি কমন নিই তাহলে আমাদের কি পড়ে থাকতেছে cot থিটা ইনটু cot 2 থিটা মাইনাস 1। তাহলে এই জিনিসটা আমাদের রাইট হ্যান্ড সাইডে থাকলো। ওকে, তো এইবার আচ্ছা এইবার একটা জিনিস বলো, আমি যদি লেফট হ্যান্ড সাইডে যে পুরা জিনিসটা আছে এই পুরা জিনিসটা দিয়ে যদি আমি রাইট হ্যান্ড সাইডে ভাগ করি, এই জায়গায় যদি রাইট হ্যান্ড সাইডে নিয়ে যাই তাহলে দেখো তো কোনো ফর্মুলা পড়ে কিনা। আমি একটা অংশকে মার্ক করতেছি, এই হলুদ অংশের মধ্যে কোনো ফর্মুলা পড়ে কিনা দেখো তো। cot a cot b minus 1 ডিভাইডেড বাই cot a প্লাস cot b, এটা কোনো ফর্মুলা পড়ে কিনা? ভাইয়া cot cot a a plus plus b। b। এক্স্যাক্টলি, তাহলে আমরা একটা ফর্মুলা পাচ্ছি। ঠিক আছে, তো দেখো এখানে কিন্তু জাস্ট একটা ফর্মুলাটা মনে রাখাটা হচ্ছে এখানে ব্যাপার আর কি, বাট বাকি সব কিন্তু আগের মতোই। তাহলে cot 3 থিটা আগের মতো ছিল, আর হলুদ যে রিজিয়নটা দেখতেছো ওই রিজিয়নের মধ্যে একটা ফর্মুলা পড়ে cot a cot b minus 1 ডিভাইডেড বাই cot a প্লাস cot b। সো ওই ফর্মুলাটা হচ্ছে cot a প্লাস b। তাহলে a হচ্ছে থিটা আর b হচ্ছে 2 থিটা। তাহলে আমরা যদি ফর্মুলা অ্যাপ্লাই করি আমরা পাবো cot a প্লাস b অর্থাৎ cot থিটা যোগ 2 থিটা। তাহলে আমরা সব মিলে কি পাইতেছি 1 ইজ ইকুয়াল টু cot স্কয়ার 3 থিটা পাচ্ছি, রাইট? সো cot স্কয়ার 3 থিটা। তো এইবার বলো cot স্কয়ার, তুমি কি এবার বলো তো cot স্কয়ারের কোনো cot রাশির কোনো থিটার মান বের করতে তুমি জানো? তুমি কি cot এর কোনো মান বের করতে পারবা? পারবা না। তুমি কিন্তু 10 এর গুলো জানো, 10 এর ফর্মুলা গুলো জানো। তাহলে cot স্কয়ার ইজ ইকুয়াল থিটা 3 থিটা ইজ ইকুয়াল টু 1, এটাকে আমরা একটা কাজ করে 10 এ নিয়ে যাই। 1 বাই 10 স্কয়ার 3 থিটা ইজ ইকুয়াল টু 1। ঠিক আছে, 10 স্কয়ার 3 থিটা ইজ ইকুয়াল টু 1, সুতরাং 10 স্কয়ার 3 থিটা ইজ ইকুয়াল টু 1 হবে। তাহলে বলো 10 3 থিটা ইজ ইকুয়াল টু কত হবে? 10 3 থিটা ইজ ইকুয়াল টু হবে প্লাস মাইনাস 1। আর প্লাস মাইনাস 1 এর পরিবর্তে তুমি 10 কত ডিগ্রি বসাইতে পারবা? তুমি বসাইতে পারবা 10 পাই বাই 4। তাহলে 10 3 থিটা ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 10 পাই বাই 4। তাহলে বলো তো 3 থিটার ফর্মুলাটা কি হবে? তাহলে 3 থিটা ইজ ইকুয়াল টু কত হবে? n pi plus pi by 4 মাইনাস n পাই, এখানে প্লাস মাইনাস আছে তো, প্লাস মাইনাস পাই বাই 4। সুতরাং 3 থিটা ইজ ইকুয়াল টু যদি এটা হয় তাহলে থিটা ইজ ইকুয়াল টু কত? অবশ্যই তোমরা যেই যখন থিটার সাথে কোনো কিছু মাল্টিপল বা গুণ আকারে থাকবে ওইখান থেকে সেটাকে থিটাকে মুক্ত করে দিবে। তাহলে থিটা ইজ ইকুয়াল টু হবে n পাই বাই 3 প্লাস মাইনাস পাই বাই 12। এটাই হচ্ছে তোমাদের নির্ণয় অ্যান্সার। এই প্রবলেমটা বুয়েটে আসছিল। বুয়েটের এই প্রবলেমটা আসলে স্পেশালিটি কিছুই নাই। ঝামেলাটা কোথায় হইতে পারে আমি একটু বলি, সেটা হচ্ছে গিয়ে cot থিটার যে ফর্মুলাটা, cot থিটার ফর্মুলাটা তোমরা ইউজ করো অনেক কম ইউজ করার কারণে তোমাদের হয়তো বা মনে নাও থাকতে পারে এই ফর্মুলাটা। তো এটা হচ্ছে ব্যাপার, বাট এই জিনিসটা কিন্তু ইজি ছিল। ঠিক আছে, ওই ফর্মুলা জানা থাকলে। আর যদি আমি cot 3 থিটাকে না নিয়ে অন্য দুইটাকে নিই তাহলে কি সেম আসবে না? cot 3 থিটাকে না দিলে আগের মতো তো কমন নেওয়া যাবে। কমন নিলে আবার ঘুরে ফিরে একই কেসই তো। জি ভাই, ঠিক আছে। আচ্ছা, cot 3 থিটা না নিয়ে অন্যগুলোকে নিলে একটা ঝামেলা হতে পারে, একটা ঝামেলা থাকতে পারে। আচ্ছা, সেটা বাসায় একটু ট্রাই করে দেখিস, বাট এইভাবে তো ম্যাথটা মিলছে। ওকে, এখন আমরা পরের প্রবলেমে যাই। সো পরে আর কোনটা করা যায়? আচ্ছা, এখানে একটা প্রবলেম আছে। এই চ্যাপ্টারের প্রবলেমগুলো অনেক বেশিবার বোর্ডে আসছে। তো প্রত্যেকটা অঙ্কের পাশেই প্রচুর বোর্ড দেওয়া। ঠিক আছে, কোনটা ছাইড়ে কোনটা যে করব সেটা আমি আসলে বুঝতে পারি অনেক সময়।
এটা কোনো প্রবলেম হচ্ছে। তবে মজার ব্যাপার হচ্ছে ম্যাক্সিমাম মানে মেজরিটি 80 থেকে 85% ম্যাথ হচ্ছে সিমিলার টাইপের, মানে নর্মালি তোমাদের একদম কমন সেন্স যেভাবে কাজ করে, কমন সেন্স দিলে শুরু করলেই দেখা যাচ্ছে কি ম্যাথটা মিলতেছে। কিছু ম্যাথের ক্ষেত্রে কিছু টেকনিক ইউজ করা লাগতেছে, তো অল ওভার একটু প্র্যাকটিস করলে সবগুলোই পারা যাবে। সো এই প্রবলেমটার ক্ষেত্রে আমার এক্স এর ভ্যালু বের করতে হবে। এখন কথা হচ্ছে গিয়ে তুমি কি কজ আর সাইন যদি যোগ আকারে থাকে তার জন্য কোনো ফর্মুলা জানো? কজ আর সাইন যদি যোগ আকারে থাকে সেটার জন্য কি কোনো ফর্মুলা জানা আছে? না ভাইয়া। জানা নাই। এই জন্য একটা কাজ করি, সাইনটাকে সাইনের সাথে রাখি, কজটাকে কজের সাথে রাখি। ওকে, তো সেই কাজটাই করবো, কজকে কজের সাথে সাইনকে সাইনের সাথে রাখবো। তো এটা হইলে আমরা একটা কাজ করি, এখানে কজ এক্স এর সাথে মাইনাস কজ 2x কে রাখি, আর এখানে সাইন 2x এর সাথে মাইনাস সাইন x কে রাখি, বিয়োগ করলাম। হ্যাঁ, সো সব মিলে কি আসবে কজ, তাহলে এটা কি কজ সি মাইনাস কজ ডি এর ফর্মুলা পড়তেছে, কজ সি মাইনাস কজ ডি এর ফর্মুলা পড়তেছে। তাহলে কজ সি মাইনাস কজ ডি এর ফর্মুলাটা কি আসবে? ফর্মুলাটা কারো মনে আছে? 2 sin c plus d by 2 into sin d minus c by 2, 2 sin c plus d by 2 অর্থাৎ 2 sin x plus 2x by 2 into sin d minus c by 2 অর্থাৎ 2x minus x by 2। আর ওইখানে sin c minus sin d এর ফর্মুলা কারো মনে আছে? sin c minus sin d এর ফর্মুলাটা কেমন হয়? 2 cos c plus d by 2। Exactly, 2 cos c plus d by 2 sin c minus d by 2। তো সব মিলে আমরা কি পাইতেছি দেখি, দেখা যাক। আমরা এখানে পাইতেছি 2 sin 3x by 2 sin x by 2 is equal to 2 cos 3x by 2 sin x by 2। আচ্ছা, তোমাদেরকে একটা রিকোয়েস্ট করি, সেটা হচ্ছে যে এখানে একটা জিনিস দেখো, sin x by 2 sin x by 2 কিন্তু কাটা যাচ্ছে, কিন্তু তারপরেও এই কাটাকাটি গুলা করবা না। তোমাদের আমি এখানে ডিটেলস আলোচনা করবো না, বাট এই কাটাকাটি গুলা করবা না। কেন করবা না? কারণ sin x by 2 এর ভ্যালু কিন্তু 0 হতে পারে, সেটা তুমি জানো না। sin x by 2 এর ভ্যালু কত, x এর ভ্যালু কত সেটা তুমি জানো না। x এর ভ্যালু যদি 0 হইতো, sin x by 2 এর ভ্যালু কিন্তু 0 হয়ে যেত। তুমি যদি উভয় পাশ থেকে sin x by 2 sin x by 2 কেটে দাও, তাহলে এটা মানে হচ্ছে তুমি 0/0 দিয়েও কাটার মতো একটা ভুল হয়তোবা তুমি করে ফেলতে পারো। তাই সবসময় চেষ্টা করো কমন নেওয়ার জন্য, কিন্তু কাটার চেষ্টা করবা না কখনো। কেটে দিলে তোমাদের অ্যান্সার কিন্তু ভুল হয়ে যেতে পারে, ঠিক আছে? তো আমরা 2 কাটতে পারি, 2 হচ্ছে একটা সংখ্যা কেটে দিতে পারি, বাট এরকম ফাংশন গুলো কেটে দিবেন একটা একটাকে। তো এবার আমি দেখো sin 3x by 2 into sin x by 2 minus cos 3x by 2 into sin x by 2 is equal to 0। তো এবার দেখো তো কি আসতেছে, sin x by 2, এখানে sin x by 2 এখানে আমরা কমন নিতে পারি। তো sin x by 2 কমন নিলাম, আর এখানে পড়ে থাকতেছে sin 3x by 2 minus cos 3x by 2 is equal to 0। তো এভাবে এই জিনিসটা থাকলো, তাহলে অর্থাৎ sin x by 2 is equal to 0 অথবা sin 3x by 2 minus cos 3x by 2 is equal to হচ্ছে 0। sin x by 2 is equal to 0 হয়, তাহলে x by 2 is equal to কত হবে? sin x by 2 যদি 0 হয়, তাহলে x by 2 is equal to কত হবে? ভাই n পাই। কারো মনে নেই? n পাই। x by 2 is equal to হবে n পাই, সুতরাং x is equal to হবে 2n পাই। আবার এখানে আমরা যদি একটা কাজ করি, sin 3x by 2 আর এটাকে cos 3x by 2 কে রাইট হ্যান্ড সাইডে নিয়ে যাই, তাহলে এটা হয়ে যাবে প্লাস cos 3x by 2। এবার উভয় পাশকে cos 3x by 2 দিয়ে যদি ভাগ করি আমি, তাহলে পাচ্ছি tan 3x by 2। tan 3x by 2 is equal to 1। tan 3x by 2 is equal to যদি 1 হয়, তাহলে এটাকে লেখা যায় tan 3x by 2 is equal to 10 pi by 4। তাহলে 3x by 2 is equal to হবে, তাহলে 3x by 2 is equal to কি হবে? n pi plus pi by 4। তাহলে x is equal to কি হবে? x is equal to হবে 2/3 into n pi plus pi by 4। তাহলে এটাই হচ্ছে তোমাদের অ্যান্সার। সো একটা অ্যান্সার হচ্ছে x is equal to 2n pi, আর একটা অ্যান্সার হচ্ছে x is equal to 2n/3 2/3 into n pi plus pi by 4।
সো এই প্রবলেমটা সলভ হইলো, এটাও অনেকবার বোর্ডে আসা একটা প্রবলেম। সো আমরা আরো দুই একটা প্রবলেম করি। আমাদের সর্বসাকুল্যে আর হয়তো বা 5টা প্রবলেম করতে হবে, 5টা বা 6টা। এটা করলে হবে কি আমরা সবচেয়ে ইম্পর্টেন্ট বা সবচেয়ে বেশিবার বোর্ডে আসা প্রবলেমগুলো কিছুটা সলভ করতে পারবো। বাট এই চ্যাপ্টারের জন্য আমি সবগুলা বোর্ডের প্রবলেম করে দেওয়া মানে ইটস কাইন্ড অফ ইম্পসিবল, কারণ আমার আরো 2টা বা 3টা ক্লাসও লাগে যেতে পারে, কারণ এত বেশি প্রবলেম আছে বোর্ডে আসা প্রবলেমগুলোর সংখ্যা অনেক বেশি, অগণিত। একবার দুইবার আসছে এমন প্রবলেমও আছে, মানে যে কয়টা প্রবলেম আমি এখানে বোর্ড টোটাল দেখতেছি আমার বইয়ের মধ্যে, প্রত্যেকটা সাইডেই কোনো একটা বোর্ডের সাল দেওয়া আছে, ঠিক আছে? তো সেগুলো তোমরা নিজ দায়িত্বে করবা। আশা করি টেকনিক গুলো তো ধরতেই পারতেছো, মোটামুটি সিমিলার টেকনিক সবগুলো প্রবলেমের জন্য। তো আমরা পরের একটা প্রবলেম দেখি। সো এখানে কি বলছে, 4 cos x into cos 2x into cos 3x is equal to 1। আচ্ছা, এটা চুয়েটে আসছে, কুয়েটে আসছে। এই প্রবলেমটা বলছে 0 থেকে 2 পাই এর মাঝখানে, 0 থেকে পাই এর মাঝখানে হিসাব করতে। আমাদের জন্য কিন্তু কাজটা অনেক সহজ হয়ে গেল। 0 থেকে পাই এর মাঝখানে আমরা ক্যালকুলেট করব, ঠিক আছে? সো এটা হচ্ছে টার্গেট। এখন বলো তো এই প্রবলেমটা কিভাবে করবা। তোমাদের একটু হিন্টস দেই, তোমাদের ত্রিকোণমিতির কোনো ফর্মুলা ফালানোর চেষ্টা করো। এখানে ত্রিকোণমিতির কোনো সূত্র ফালানো যায় কিনা একটু চেষ্টা করো। cos a cos b 2 cos a cos b এই জাতীয় কিছু আনা যায় কিনা চেষ্টা করো, তাহলে ম্যাথটা কিন্তু সহজ হয়ে যাবে। কারণ 3টা জিনিস গুণাকার আছে, আমি এখান থেকে তো আসলে কোনো কিছু বের করতে পারবো না, তাই না? তো একটু দেখো কি করতে পারো। ভাই cos c plus cos d এর সূত্র বসাইতে পারি। হ্যাঁ, cos a plus b plus cos a minus b, ওই ফর্মুলাগুলো চাইলে বসানো যাবে। 2 cos a cos b আছে এখানে। তো আমি একটা দেখো, আমি এভাবে জিনিসটা একটু করি যে cos 2x এর একটা ফর্মুলা আছে, cos 2x এর একটা 2 cos 2x এর একটা ফর্মুলা আছে, ঠিক আছে? তো ওই ফর্মুলাটা সরি 2 cos স্কয়ার 2x এর একটা ফর্মুলা আছে, অথবা 1 plus cos 2x, সো এটার ফর্মুলা আছে। তো এই জন্য আমি একটা কাজ করব, এই 4টাকে দুইটা ভাগ করব, একটা হলো 2 আর একটা হলো 2, 2 into 2। সো এবার 2 cos x into cos 3x, সরি 2 cos 3x into cos x, এদেরকে এক সাইডে রাখি। 2 cos 3x into cos x এদেরকে এক সাইডে রাখলাম, আবার আরেক সাইডে রাখলাম 2 into cos 2x is equal to 0। দেখো তো গুণ করলে আবার আগের রাশিটাই ফেরত আসবে। ওকে, তাহলে আমি কি করলাম, 4 কে দুইটা ভাগে ভাগ করলাম, 2 into 2, আর এরপর হচ্ছে cos 3x আর cos x কে এক সাইডে রাখলাম। এই কেন করলাম এটা হচ্ছে অভিজ্ঞতা লব্ধ, মানে ম্যাথ করতে করতে আসলে বোঝা যায় যে আসলে ঠিক কাদেরকে নিলে এবং ত্রিকোণমিতির ফর্মুলাটা অ্যাপ্লাই করার পরে রেজাল্টটা কি আসবে, ঠিক আছে? এটা তোমরাও পারবা, তোমরা যদি কিছু ম্যাথ প্র্যাকটিস করো, কিছুদিন করো, তোমাদেরও এটা চলে আসবে। রেডিমেড তো কোনো কিছু আসে না। হ্যাঁ, সো এবার আমাদের একটা ফর্মুলা ছিল 2 cos a cos b, 2 cos a cos b এর ফর্মুলাটা কি ছিল? 2 cos a cos b এর ফর্মুলাটা ছিল cos a plus b plus cos a minus b, cos a plus b plus cos a minus b। তাহলে এখানে আছে 2 cos 3x into cos x, তাহলে এটাকে যদি ফর্মুলায় ফালাই তাহলে এটার পরিবর্তে কি লেখা যাবে? cos কি লেখা যাবে বলো তো? টু cos a cos b is equal to যদি cos, হ্যাঁ বলো, cos 4x plus cos 2x, অর্থাৎ cos 3x plus x plus cos 3x minus x। তো যাদের ফর্মুলাগুলো মনে নাই, মুখস্থ নাই, বা প্র্যাকটিস কম হয়েছে দেখে মনে করতে কষ্ট হয়, তো তাদের কাজ হবে একটু ফর্মুলাগুলোর সাথে কানেক্টেড থাকে। হ্যাঁ, কারণ ত্রিকোণমিতি ফর্মুলা আসলে এমনই ইম্পর্টেন্ট একটা জিনিস। তো অলরেডি তোমরা সেকেন্ড ইয়ার উঠার কারণে তোমরা বুঝতে পারতেছো যে ত্রিকোণমিতি ফর্মুলা ছাড়া তোমাদের ইন্টিগ্রেশনে কোনো জায়গায় পারতেছো না, তোমরা ডিফারেন্স এখানে প্রত্যেকটা জায়গায় লাগতেছে, ঠিক আছে? ফিজিক্স করতে যাচ্ছ, ওইখানে হয়তো কোনো না কোনো জায়গায় চলে আসতেছে। এবারে ম্যাথস এর এমন একটা চ্যাপ্টার দেখো যেটার মধ্যে ডিরেক্টলি কানেকশন নাই ত্রিকোণমিতি ফর্মুলা, প্রত্যেকটা জায়গায় কিছু না কিছু ইউজ আছে। সেকেন্ড পেপার করতে আসছো, এখানেও ত্রিকোণমিতিক ফর্মুলা লাগতেছে। তো ত্রিকোণমিতিক ফর্মুলাটা অনেক বেশি হেল্প করে, যে কোনো চ্যাপ্টার করতে গেলে অনেক বেশি হেল্প করে। তো ওই ফর্মুলাগুলা আয়ত্তে আনা অনেক বেশি দরকার। কেউ যদি বল আমার মুখস্থ হয় না, তার জন্য সাজেশন হচ্ছে তুমি বেশি বেশি ম্যাথ প্র্যাকটিস করো, দেখবা মনে চলে আসবে। আর কারো যদি মুখস্থ করতে পারে সেটা তো আলহামদুলিল্লাহ ভালো। সো ফর্মুলাটা এখানে অ্যাপ্লাই করলাম, তাহলে এই জায়গায় ফর্মুলা অ্যাপ্লাই করলে আসলো কি cos 4x যোগ cos 2x, আর এখানে 2 cos 2x কে আগের মতোই রাখলাম ইকুয়াল টু 0। এবার 2 cos 2x দিয়ে সবাইকে গুণ করি, তাহলে কি আসবে?
2 cos 4x into cos 2x যোগ 2 cos স্কয়ার 2x is equal to 0। আমি এই 2 cos 2x দিয়ে গুণ করলাম, এটাকেও গুণ করলাম, আবার এটাকেও গুণ করলাম, তো এই জিনিসটা আসছে। এবার বলো এখানে আমরা আবার একটা ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবো না? এবার বলো তো ফর্মুলাটা কেমন হবে? আচ্ছা দাঁড়াও, এখানে ফর্মুলা অ্যাপ্লাই করার দরকার নেই, এখানে ফর্মুলা অ্যাপ্লাই করার দরকার নেই, আমরা অন্য একটা কাজ করতে পারবো। আচ্ছা বাই দাও, এখানে রাইট হ্যান্ড সাইডে কিন্তু 0 ছিল না, রাইট হ্যান্ড সাইডে 1 ছিল, ঠিক আছে? রাইট হ্যান্ড সাইডে অলওয়েজ 1 ছিল, আমি 0 নিয়ে আসছি উদয়। হ্যাঁ, সো এইবার দেখো, এবার 2 cos 4x into cos 2x তো থাকলো, এবার 2 cos স্কয়ার 2x তো লিখলাম, -1 লিখলাম ইজ ইকুয়াল টু 0। এবার বলো এমন কোন ফর্মুলা তোমাদের জানা আছে কিনা? তোমরা কি এই ফর্মুলাটা জানো? 1 প্লাস cos 2x ইজ ইকুয়াল টু 2 cos স্কয়ার x। তাহলে বলো তো cos 2x ইজ ইকুয়াল টু কি লেখা যাবে? 2 cos স্কয়ার x মাইনাস 1 লেখা যাবে। 1 প্লাস cos 2x ইজ ইকুয়াল টু 2 cos স্কয়ার x, এটা হচ্ছে একটা ফর্মুলা। তাহলে cos 2x ইজ ইকুয়াল টু কি লেখা যাবে? cos 2x ইজ ইকুয়াল টু লেখা যাবে 2 cos স্কয়ার x মাইনাস 1। অবশ্যই এখান থেকে শুরু হইছে। cos 4x আরেকটু উপরে, হ্যাঁ cos 4x আসবে, এটা হচ্ছে আগের প্রবলেম। না না না, নিচে নিচে, এই যে আচ্ছা ভাই এটা কি cos c cos d এর সূত্রে পড়ছে না? এটা হচ্ছে একটা ফর্মুলা ছিল যে 2 cos a cos b, এই যে ফর্মুলাটা এখানে লিখে রাখছি, 2 cos a cos b, ওকে 2 cos a cos b, এই যে এই ফর্মুলাটা দেখো 2 cos a cos b মার্ক করবে। হ্যাঁ ভাই বুঝতে 2 পারছি। cos a cos b এর ফর্মুলা হচ্ছে cos a plus b plus cos a minus b, ওই ফর্মুলাটা অ্যাপ্লাই করছি। এটার সাথে c আর d এর কিন্তু ডাইরেক্টলি কানেকশন আছে, মানে এখান থেকে আবার তুমি c আর d তো যাইতে পারো, যেখানে আমরা c আর d টা এভাবেই আছে, a is equal to হচ্ছে c plus d by 2 আর b is equal to হচ্ছে c minus d by 2, ঠিক আছে? এটা কিভাবে আসে সেটা দেখাইতে পারবো, ত্রিকোণমিতিক ক্লাসে দেখাইছি, ওগুলো দেখে নিও। সো a is equal to c plus d by 2, তো ওটা যদি অ্যাপ্লাই করো তাহলে আবার কি পাচ্ছো? 2 cos c plus d by 2 into cos c minus d by 2, ওটা কি আর কি লেখা যায় যে cos c plus cos d, আর ওইটারই আরেকটা ফর্ম হচ্ছে cos a plus b plus cos a minus b is equal to 2 cos a cos b। যাই হোক, ওই ফর্মুলা অ্যাপ্লাই করলাম, সেখান থেকে নিচের অংশটুকু আসলো cos 3x থেকে, এই যে cos 3x is equal to cos 2 cos 3x into cos x, এখান থেকে এটা আসলো। তারপরে যে 2 cos 2x এটা দিয়ে গুণ দিয়ে দিলাম, এটাকেও গুণ দেওয়ার পরে আমার আসলো হচ্ছে কি 2 cos 4x into cos 2x into 2 cos স্কয়ার 2x, সেটা আসলো। তারপরে এই 1টাকে আমি লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসলাম, লেফট হ্যান্ড সাইডে আনলে এটা আসলো কি 2 cos স্কয়ার 2x minus 1। সো আমি এখানে একটা ফর্মুলা তোমাদের একটু মনে করে দিলাম, সেটা হচ্ছে কি 1 plus cos 2x is equal to 2 cos স্কয়ার x। তাহলে cos 2x is equal to কি? cos 2x is equal to হবে 2 cos স্কয়ার x minus 1, রাইট? সো 2 cos স্কয়ার x minus 1, তাহলে 2 cos স্কয়ার x minus 1 থাকলে এই x টা হয়ে যায় cos 2x, তাহলে 2 cos স্কয়ার 2x minus 1 থাকলে এটা কত হবে বলো তো? cos 4x এক্স্যাক্টলি cos 4x হবে, কারণ 2 cos স্কয়ার x minus 1 এর পরিবর্তে বসানো যাবে cos 2x, তাহলে 2 cos স্কয়ার 2x minus 1 এর পরিবর্তে বসানো যাবে cos 4x, দ্বিগুণ হয়ে যাচ্ছে। cos 2 cos স্কয়ার x থাকলে হয় cos 2x, তাহলে 2 cos স্কয়ার 2x থাকলে হবে cos 4x। সো আমরা জাস্ট ফর্মুলাটা অ্যাপ্লাই করি। সো 2 cos 4x into cos 2x প্লাস এই পুরো জিনিসের পরিবর্তে আমরা বসাইতে পারবো cos 4x is equal to 0। এটা কাজ করি, 2 cos 4x কে কমন, সরি cos 4x কে কমন নেই, তাহলে এখানে থাকতেছে কত থাকবে হচ্ছে 2 cos 2x plus 1 is equal to 0, এরকম তো থাকে মনে হয়। সো আমাদের সব মিলে আসতেছে হচ্ছে cos 4x is equal to 0 অথবা 2 cos 2x plus 1 is equal to 0। cos 4x is equal to 0 হইলে 4x is equal to হবে 2n plus 1 into pi by 2, সুতরাং x is equal to হবে 2n plus 1 into pi by 8, এটা একটা অ্যান্সার।
আরেকটা आंसर হচ্ছে 2 cos 2x + 1 = 0 হইলে 2 * cos 2x = হবে -1, cos 2x = হবে -1/2। ওকে, সো এটাকে লেখা যায় যে cos 2x = হবে cos 2π/3। cos 120 ডিগ্রি মান হচ্ছে -1/2। ফিজিক্সে নদী নৌকার অঙ্কে মনে অনেকবার করছো যে ঠিক কত ডিগ্রি অ্যাঙ্গেলে নৌকা চালাইলে আমি ঠিক অপর পারে পৌঁছে যেতে পারবো, ঠিক আছে? সো তখন দেখা যায় ম্যাক্সিমাম অঙ্কে, মানে আমি যতগুলো অ্যাডমিশন টেস্টে পরীক্ষা দিছি স্পেশালি ইউনিভার্সিটি গুলোতে, এই ঢাকার বাইরের যেসব সবগুলোতেই একটা কমন প্রশ্ন ছিল যে নৌকা আমি ঠিক কিভাবে চালাইলে আমি অপর পারে পড়বো এবং কোন হিসাবে করা লাগে তা মুখস্থ বলে দাও যে 120 ডিগ্রি। কেন জানি সবগুলো অঙ্কের ক্ষেত্রে একই আনসার আসে যে 120 ডিগ্রি কোন নৌকা চালাইলেই 90 ডিগ্রি ভাবে একদম সোজা ভাবে অপর পারে পৌঁছানো যায়। সো এটাই আর কি, এখানে সবসময় -1/2 আসতো, -1/2 পরিবর্তে 120 ডিগ্রি বসানো যাইতো। যাই হোক, সো cos 2x = -1/2 হইলে এটা বসানো যায় cos 2π/3। 2π/3 মানে হচ্ছে 120 ডিগ্রি। 2π মানে হচ্ছে কত? 360। 360 কে 3 দিয়ে ভাগ দিলে 120। সো cos 2x = cos 2π/3 হলে 2x = কত? 2x = হবে 2nπ ± 2π/3। সুতরাং x = হবে nπ ± π/3। 2 কেটে দিলাম এখান থেকে nπ ± π/3। এটা হচ্ছে আমাদের আরেকটা অ্যানসার, আর এটা হচ্ছে একটা অ্যানসার, ঠিক আছে? সো এই গেল আমাদের এই প্রবলেমও সলভ হইলো। সো এটা ইঞ্জিনিয়ারিং অনেকগুলো বিশ্ববিদ্যালয়ে আসছে, এটা বললাম প্রথমে, ইম্পর্টেন্ট ছিল প্রবলেমটা খুব। এই প্রবলেমটা বুঝতে পারছো সবাই? জি ভাইয়া। জি ভাইয়া। ওকে ভাইয়া ঠিক আছে, তো আমরা পরের প্রবলেম যাই। আর কোনটা করা যায়? ভাইয়া এখানে থিটার ভ্যালু বের করতে বলছে না? এটা বলতে হ্যাঁ, এক্স এর ভ্যালু বের করতে বলছে। এক্স। ওকে, সাধারণ সমাধান বের করলেই চলবে আর কি, এজন্য। আচ্ছা, এবার আমরা আর 3টা বা 4টা বাক করতে হবে। তো এবার 2টা প্রবলেম করাবো, যে 2টা প্রবলেমে কিছু টেকনিক দেখাবো তোমাদেরকে। আরেকটা টেকনিক আছে কিছু প্রবলেম সলভ করার, সো সেটা একটু দেখাই। ধরো প্রবলেমটা একটু খুঁজি আগে, প্রবলেমটা জানি কোনটা ছিল। পাইছি। এটা বুয়েট, রুয়েট আর চুয়েট, এই 3 জায়গা আছে, বুটেক্সও আসছে। অনেক ইম্পর্টেন্ট অঙ্ক। sin থিটা যোগ cos থিটা = √2 এবং একটা রেঞ্জ দিচ্ছে -2π থেকে থিটা = +2π এর মাঝখানে, ঠিক আছে? এই রেঞ্জটা দেওয়া হয়েছে। তো এই ধরনের প্রবলেম সলভ করবা কিভাবে? সাইন আর কজের মাঝখানে তুমি কোনো কিছু যোগ, সাইন আর কজের কি যোগ করা যায়? বলো, যায় না। তাহলে কি করবা? একটা ওয়ে হচ্ছে যে যদি আমরা হোল স্কোয়ার করি, উভয় পাশে হোল স্কোয়ার করে দেই, তাহলে একটা মনে কিছু একটা আসতে পারে, sin স্কয়ার থিটা যোগ cos স্কয়ার থিটা যোগ 2 sin থিটা * cos থিটা। বাট হোল স্কোয়ার করাটাকে সবচেয়ে অপছন্দনীয় মনে করা হয় ত্রিকোণমিতিক সমীকরণের সমাধানে। কেন? এর একটা ঝামেলা আছে। হোল স্কোয়ার করলে ত্রিকোণমিতিক সমীকরণের মধ্যে একটা অবান্তর মূল বা অবান্তর সমাধান বা সমাধান বলতে একটা জিনিস আছে, এই জিনিসটা অনেক সময় চলে আসে। তাহলে তুমি যদি হোল স্কোয়ার করে কোনো ম্যাথ সলভ করো, ম্যাথটা খুব সহজেই সলভ হয়ে যেতে পারে, কিন্তু যে থিটার মানগুলো আসবে না, ধরো থিটা π/3 আসলো, তুমি দেখবা π/3টা বসানোর পরে সমীকরণ লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড সমাধান হচ্ছে না, স্যাটিসফাই করতেছে না। তার মানে তুমি যে ম্যাথটা বের করলা তাহলে ওটা কি ভুল, তার মানে একটা ঝামেলা আছে। তার মানে তুমি যদি স্কোয়ার করে কোনো কিছু করতে যাও, সাধারণত ত্রিকোণমিতিক সমীকরণের ক্ষেত্রে ঝামেলাটা তৈরি হয় যে তাদের মধ্যে যে থিটার ভ্যালুটা আসে সেই ভ্যালুটা অনেক সময় মানে ভুল আসে, সঠিকটার সাথে ভুলটা মিশ্রিত অবস্থা থাকে, তাহলে সেটা কিন্তু ঝামেলা হয়ে যায়, ঠিক না? কারণ দেখবা যে মানে সঠিক আর ভুল মিশ্রিত অবস্থা থাকলে সেখান থেকে আসলে সত্য মিথ্যা মিশ্রিত আছে, সেই ওই ধরনের মানুষগুলো কিন্তু বেশি ভয়ানক। তাদের কোনটা সত্য কোনটা মিথ্যা বোঝা যায় না। অনেকে আছে যে সব শুধুই চাপা মারে, এটা কিন্তু বোঝা যায় সবই মিথ্যা। কেউ আছে যে সত্য কথা বলে, এগুলো কোনো সমস্যা নেই। কারণ যারা সত্য মিথ্যা মিক্স করে বলে, কিছু সত্য বলে কিছু মিথ্যা বলে, হ্যাঁ, এই ধরনের মানুষগুলোতে দূরে থাকবে, এগুলো কিন্তু খুব ঝামেলার মানুষ। তো এখানে হচ্ছে ওই সেম টাইপের সমস্যাটা হয়। তুমি স্কোয়ার করবা, একটা রুট হবে তোমার অ্যাপ্লিকেবল বা একসেপ্ট করার মতো, আর একটা হবে একসেপ্ট করার মতো না। তো সেটা আবার দেখতে মনে হবে কি একসেপ্ট করার মতোই, তো সেটা আবার সমীকরণে বসা। তুমি যদি স্কোয়ার দিয়ে করো তাও আমার কোনো আপত্তি নাই, কিন্তু তখন তুমি একটা কাজ করে নিবা, তুমি আবার সিদ্ধ করে নিবা। ধরো থিটা π/3 বের হইছে, এই π/3টা এইখানে তুমি বসায় দেখবা, টেস্ট করে নিবা যে আসলেই π/3 তোমার অ্যান্সার কিনা।
তুমি যদি পাই বাই 3 বসানোর পরে দেখো লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড হইতো তাহলে তুমি ঠিক আছে, এটা আমার অ্যান্সার। কিন্তু তারপর আমি বলবো স্কোয়ার ছাড়া ম্যাথগুলো করার চেষ্টা করবা, এবং সেখানে আমি একটা তোমাদেরকে টেকনিক শিখাচ্ছি এখন, যে টেকনিকটা প্রবাবলি 7.1 এর লাস্টের দিকে একটা প্রবলেম আমি একটু দেখাইছিলাম। এখানে টেকনিকটা হচ্ছে, সাধারণ টেকনিকটা হচ্ছে সাইন থিটা প্লাস কস থিটা অথবা সাইন থিটা মাইনাস কস থিটা ইজ ইকুয়াল টু সামথিং আছে। সাইন আর কজের মধ্যে যোগ করা যায় না। সাইন এ প্লাস সাইন বি, সাইন সি প্লাস সাইন ডি থাকলে যোগ করতে পারতাম, এখানে যদি কস কস থাকতো যোগ করতে পারতাম, বাট সাইনের সাথে কজ হয়ে গেছে। ওকে, সো এখন কিন্তু যোগ করা যাচ্ছে না। সো এই ধরনের প্রবলেম করার জন্য একটা টেকনিক হচ্ছে সাইনের সহগ কত কজের সহগ কত দেখবা, দেখে তাদের রুট ওভার তাদের স্কোয়ার করবা, রুটের ভিতর তাদের স্কোয়ার করবে, এবং যেই রাশিটা পাবা সেই রাশিতে সবাইকে ভাগ দিবা, কনফার্ম অ্যান্সার মিলবে, অনেক দ্রুতই মিলবে। ঠিক আছে, এইবার বলো সাইনের সহগ কত? এই প্রবলেমের জন্য সাইনের সহগ কত? 1। তো 1 স্কোয়ার যোগ কজের সহগ হচ্ছে 1, তাহলে 1 স্কোয়ার করলাম, তাহলে কত আসবে? রুট ওভার 2 আসলো। সো রুট 2 আসলো। হ্যাঁ, তাহলে আমাদের কাজ হচ্ছে, টেকনিক বলতেছে আমাদের কাছে, থাম্ব রুল বলতেছে যে তুমি যদি রুট 2 দিয়ে পুরো সমীকরণটাকে ভাগ করো তাহলে এই সমীকরণের অ্যান্সার তুমি পেয়ে যাবে। তাহলে রুট 2 দিয়ে সবাইকে ভাগ করবো, লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড সবাইকে ভাগ করবো। সাইন থিটার সাথে হচ্ছে 1/√2, রুট 2 দিয়ে ভাগ করা মানে কি 1/√2 দিয়ে গুণ করা। সাইন থিটার সাথে 1/√2 যোগ 1/√2 ইনটু কস থিটা, আর রুট 2 দিয়ে যদি ভাগ করি রাইট হ্যান্ড সাইডে তাহলে ওইটা হয়ে যাবে 1। ওকে, সো আসলো। সো এবার আসলে আমার টার্গেটটা কি? এবার আমার টার্গেট হচ্ছে আমি আমার একটা অ্যাঙ্গেল, এখানে হচ্ছে দেখো এই রুট 2 এর পরিবর্তে আমি এমন কিছু একটা সাইন আর কজের বসাবো যেটা বসাইলে আমার এখানে একটা ফর্মুলা পড়বে এবং আমার ম্যাথটা খুব সহজেই সলভ হয়ে যাবে। ঠিক আছে, তো আমি দেখো তো চাইলে এই ফর্মুলাটা অ্যাপ্লাই চাইলে করতে পারি, সাইনে কস বি যোগ কজে সাইন বি। আমি এই 1/√2 এর পরিবর্তে আমি চাইলে বসাইতে পারি কস 45 ডিগ্রি বা কস π/4। তাহলে সাইন থিটা ইন্টু 1/√2 এর পরিবর্তে বসাই দিলাম কস π/4 যোগ কস থিটা ইন্টু 1/√2 এর পরিবর্তে বসাই দিলাম সাইন π/4। দুইটার মানে তো π/4, তাই না? সো এটা একটা টেকনিক, এটার সাথে তোমরা আজকে পরিচিত হয়ে নিলে আরো কিছু ম্যাথ করলে নিজেদের সাথে দেখবা কমফোর্টেবল হয়ে যাবে আর কি, মনে চলে আসবে সাথে সাথে দেখার সাথে সাথে। তো এবার দেখো একটা ফর্মুলা হয়ে গেল না, সাইন এ কস বি যোগ কস এ সাইন বি, সাইনের মাঝখানে থিটা, আবার কজের মাঝখানে থিটা, আবার কজের মাঝখানে π/4, আবার সাইনের মাঝখানে π/4। সো ফর্মুলাটা কি হবে? ফর্মুলাটা হবে সাইন এ প্লাস বি, সাইন থিটা প্লাস π/4 ইজ ইকুয়াল টু 1। আচ্ছা, এখন এবার বলো তো সাইন থিটা প্লাস π/4 ইজ ইকুয়াল টু, যদি 1 হয় তাহলে 1 এর পরিবর্তে বসানো যায় সাইন π/2। তাহলে এইবার বলো থিটা প্লাস π/4 ইজ ইকুয়াল টু, তুমি সাধারণ সমাধান কত লিখতে পারবা? থিটা প্লাস π/4 ইজ ইকুয়াল টু কত লেখা যাবে এখানে? সাইনের ফর্মুলাটা কি ছিল? n পাই প্লাস মাইনাস 1 টু দি পাওয়ার n ইন্টু π/2 হবে এটা। সুতরাং থিটা ইজ ইকুয়াল টু কত আসবে? থিটা ইজ ইকুয়াল টু আসবে n পাই প্লাস মাইনাস 1 টু দি পাওয়ার n ইন্টু π/2 মাইনাস π/4। তাইলে এটাই হয়ে গেল আমাদের সাধারণ সমাধান। এখন আমরা n এর বিভিন্ন মান বসাবো, n এর বিভিন্ন মান বসায় আমরা আমাদের সলিউশনটা বের করব। এই প্রবলেমটা কোথায় বলছিলাম? অনেকগুলা ইয়াতে আসছিল, বুয়েট থেকে শুরু করে রুয়েট, চুয়েট, বুটেক্স অনেক জায়গায় আসছিল। খুব ইম্পর্টেন্ট, এটা হচ্ছে মাইনাস পাই থেকে থিটার ভ্যালু হচ্ছে পাই এর মাঝখানে নিতে হবে। ঠিক আছে, সো প্রথমে n এর মান 0 বসাই। n এর মান 0 বসাইলে আমার থিটা কত আসে দেখি। n এর মান যদি আমরা 0 বসাই আমাদের থিটা আসবে হচ্ছে গিয়ে, n এর মান 0 বসাইলে আমাদের থিটা ইজ ইকুয়াল টু আসে π/4। n ইজ ইকুয়াল টু 0 বসাও, তাহলে π/2 থেকে π/4 বাদ যাবে, মানে π/4। এবার তুমি n এর মান, এবার হচ্ছে n এর মান 1 বসাও। ঠিক আছে, n এর মান 1 বসাইলে তোমার থিটা ইজ ইকুয়াল টু কত আসে দেখা যাক। n এর মান 1 বসাইলে থিটা ইজ ইকুয়াল টু হবে পাই মাইনাস π/2, মানে 180 থেকে 90 ডিগ্রি বিয়োগ করো, তার থেকে আরো 45 ডিগ্রি বিয়োগ করো, π/4 বিয়োগ করো। তাহলে n এর মান 1 বসাইলে, আমি কি ঠিক করলাম? n এর মান 1 বসাইলে থিটা ইজ ইকুয়াল টু আসবে হচ্ছে পাই পাই প্লাস মাইনাস π/4 π/2 আর মাইনাস π/, হ্যাঁ। তাহলে এখানে কত আসতেছে? এখানেও আসলো হচ্ছে আমাদের π/2, π/2 থেকে আরো π/4, আবার তো π/4ই আসতেছে। আচ্ছা আসুক,
এবার n এর মান 2 বসাও। আচ্ছা n এর মান π/4 তো তাহলে অ্যাপ্লিকেবল অ্যান্সার। আচ্ছা এবার n এর মান -1 বসায় দেখি তো। -1 বসালে থিটার মান কত আসে? n এর মান -1 বসালে থিটা আসবে হচ্ছে -π, আর এটা আবার আসবে হচ্ছে -1 টু দি পাওয়ার -1 মাইনাস π/2 π/4। বাট দেখো তো এটা কিন্তু আমাদের -π এর রিজিয়ন থেকে অনেক বড় হয়ে যাবে, ঠিক আছে? তাহলে n এর মান যদি আমি -1 বসাই তাহলে আমি যেই কোণটা পাচ্ছি সেটা কিন্তু অনেক বড় কোণ হয়ে যাচ্ছে, ঠিক আছে? তাহলে এটাকে কিন্তু নেওয়া যাবে না, তাহলে এটাকে নেওয়া যাবে না, কারণ আমার রিজিয়ন হচ্ছে -π থেকে +π। এবার n এর মান 2 বসাও তো। n এর মান 2 বসালে কত আসে দেখি। n এর মান 2 বসালে আসবে 2π + π/2 - π/4। তাহলে 360 ডিগ্রির সাথে তুমি কোনো কিছু একটা যোগ করতেছো, তাহলে এটা তো অনেক বড় কোণ। তোমার রিজিয়ন দিচ্ছে -180 ডিগ্রি থেকে থিটার মান হচ্ছে +180 এর মধ্যে, তার মানে এটাও নেওয়া যাবে না। অর্থাৎ এখানে শুধুমাত্র একটাই সলিউশন আসবে, কোনোটাই নেওয়া যাচ্ছে না। একটাই সলিউশন আসবে, সেটা কোনটা? অ্যান্সার ইজ ইকুয়াল টু হচ্ছে π/4। শুধুমাত্র এই একটাই সলিউশনই আসবে। তাই যখন তোমাদের ভাইয়া শোনা যাইতেছে না তো। হ্যাঁ মেবি নেটের প্রবলেম, দাঁড়া। হ্যালো, জি ভাই শোনা যাচ্ছে এবার। ওকে ওকে। আচ্ছা ওই নেট প্রবলেম করছে আবারও, যেমনটা করে সবসময়। কত হচ্ছে? আমি 3জন কেন? তুমি 3জন হয়ে গেল কেমনে? সমস্যা করতেছে, যাই হোক। হ্যাঁ আচ্ছা, এই প্রবলেমটা কি শুনছিলি আমি কি কি বলছি এই প্রবলেম নিয়ে? না ভাইয়া শোনা যায় না। আচ্ছা মাত্র যে প্রবলেমটা করছি ওই প্রবলেম পর্যন্ত সবকিছু ক্লিয়ারলি শুনছো না? জি জি ভাইয়া। জি আচ্ছা হ্যাঁ ওকে। সো এই প্রবলেমটা তোমাদেরকে করতে দিলাম। এই প্রবলেমটা এক্স্যাক্টলি আগের প্রবলেমের কনসেপ্ট থেকে করতে হবে। আমি যেটা বলতে চাইছিলাম যে a sin থিটা প্লাস মাইনাস b cos থিটা এই আকৃতির যদি কোনো কিছু থাকে, তোমাদের টার্গেট হবে √a² যোগ b² দিয়ে সবাইকে ভাগ করা। sin থিটার সাথে যে আছে আর cos থিটার সাথে যে আছে তাদের রুটের ভিতরে স্কয়ারের যোগফল, এটা দিয়ে সবাইকে ভাগ করবা, কনফার্ম অ্যান্সার মিলবে। স্কয়ার করতে যাও না, ঠিক আছে? তাহলে এখানে তোমরা একদম আগের নিয়ম অনুযায়ী, আগে আমরা √2 দিয়ে ভাগ দিছিলাম, তাহলে এখন বলো তো তুমি কত দিয়ে ভাগ করবা এই প্রবলেমের জন্য? 2। এক্স্যাক্টলি 2 দিয়ে সবাইকে ভাগ করবা। তো 2 দিয়ে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড সবাইকে ভাগ করো। এই √3 এর নিচে 2, cos থিটার নিচে 2, এই 2 এর নিচে 2, তাহলে পাচ্ছ √3/2 ইনটু sin থিটা মাইনাস হাফ ইনটু cos থিটা ইজ ইকুয়াল টু 1। তো এবার দেখো তো ঠিক এখানে সাইনের সাথে কি বসাবা? √3/2 এর পরিবর্তে cos বসাও, cos কত ডিগ্রি বসাইতে পারবে সেটা চিন্তা করো। আর ওইখানে হাফের পরিবর্তে sin কত ডিগ্রি বসাইতে পারবে, তো দেখবা তোমাদের অ্যান্সার কিন্তু মিলে যাবে।
এটা একটা টেকনিক, খুব সুন্দর টেকনিক, সবগুলা প্রবলেম এটার সাথে মিলে। আর তোমাদের রেঞ্জ হচ্ছে -2π থেকে +2π এর মধ্যে, এই রেঞ্জের মধ্যে তোমাদের অ্যান্সার গুলো বের করতে হবে। ওকে, সো এটা একটু করবা, করে আমার সাথে অ্যান্সারটা শেয়ার করবা। সবাই এটা একটু করো। আরো কিছু প্রবলেম আমি দেখতেছি যেগুলা এখনো করাই নাই, বাট ওগুলো বোর্ডে আসছে, অল্প কিছু হবে। সো ওগুলোর ক্ষেত্রে আমি যা দেখতেছি কি ত্রিকোণমিতিক ফর্মুলাগুলো অ্যাপ্লাই করতে পারলেই ম্যাক্সিমাম হয়ে যায়। আর অনেকগুলাই করাই দিলাম, এগুলা বুঝতে পারলে তো আশা করি একটা কনফিডেন্স থাকবে তোমাদের মাঝখানে, অন্য প্রবলেম গুলো করার ক্ষেত্রে সাহস পাবা। ঠিক আছে, সো এটা একটু দ্রুত করো, আমরা আজকে ক্লাস শেষ করে দিব। এই প্রবলেমটা দ্রুত করো এবং অ্যান্সার কি আসে সেটা আমার সাথে শেয়ার করো। -2π থেকে +2π এর মাঝখানে। থিটার এখানে শুধুমাত্র দুইটা ভ্যালু কে তুমি একসেপ্ট করতে পারবে আর কি, দুইটা ভ্যালু হবে যেগুলা একসেপ্ট করার মতো, বাকি ভ্যালুগুলো রেঞ্জের বাইরে হবে। সো একটু দেখো, আগে অ্যাঙ্গেল গুলা বের করো, তারপরে থিটার ভ্যালুগুলা আমার সাথে শেয়ার করো। কেউ পারছো? ভাইয়া একটা হলো -4π/3 আর একটা হলো 2π/3। একটা কি বলছো -2π/3 আর একটা হচ্ছে 2π/3? না ভাইয়া, আর একবার একটু হ্যাঁ -4π/3। ওকে, হ্যাঁ তাইলে ঠিক আছে। -4π/3 আর একটা হচ্ছে 2π/3। আচ্ছা, বাকি যারা করছো তোমাদের কি সেম অ্যান্সারই আসছে? বাপ্পি ম্যাটটা করছো? খাদেজা, মুন, তোমরা করছো? ভাইয়া একটা মিলছে, আরেকটা একটু ঝামেলা হইছে। ওকে, সো যাদের এই অ্যান্সারটা আসছে তাদের ম্যাথটা কারেক্ট হয়েছে, ঠিক আছে, এবং এই অ্যান্সারটা আসা কথা। তো আমি আশা করি যে তোমাদেরও সেম অ্যান্সারই আসবে। সো আজকে ক্লাসটা আমি এখানেই শেষ করে দিব। তো তোমাদের আরো কোনো প্রশ্ন আছে? নেক্সট ক্লাসে গুড, ভেরি গুড। সো সবার অ্যান্সারটা মিলছে, তো ভালো ব্যাপার। আর নেক্সট ক্লাসে আমরা চেষ্টা করব এই চ্যাপ্টার রিলেটেড যেসব এমসিকিউ প্রবলেম থাকে তোমাদের মধ্যে, কারণ এমসিকিউ গুলোর সাথে সাথে করা উচিত,
কারণ দেখা যায় একটা টাইমে গিয়ে এমসিকিউ তে খুব বেশি উইকনেস থেকে যায়, রিটেন কোনোভাবে হইলো পাওয়া গেল। সো নেক্সট ক্লাসে আমরা এমসিকিউ সলভ করবো চ্যাপ্টার রিলেটেড, তারপরের ক্লাসে কিন্তু এক্সাম হবে, ঠিক আছে? তো তোমরা ওইভাবে প্রিপারেশন নাও, মাত্র 2টা চ্যাপ্টার 7.1 আর 7.2, রিটেন প্রবলেমগুলো ভালোভাবে দেখো। নেক্সট ক্লাসে আমি এমসিকিউ গুলো দেখাই দিব, তারপরে কিন্তু আমাদের এক্সাম হবে। ওকে, সো আজকে ক্লাসটা তাহলে এই পর্যন্তই, সবাই ভালো থেকো।